আচ্ছা, এবার একটু সবাই কনফার্ম করবেন, এবার কি ক্লিয়ার? এবার আমি দেখতে পাচ্ছি যে এবার ক্লিয়ার দেখাচ্ছে বোর্ডটা। আচ্ছা, এবার একটু সবাই কনফার্ম করবেন, এবার কি ক্লিয়ার? আচ্ছা, এবার মেবি ক্লিয়ার। আমি দেখতে পাচ্ছি যে এবার সম্পূর্ণ ক্লিয়ার। আচ্ছা, একটু সবাই কনফার্ম করবেন। আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার। একটু আমরা সবাই সবাইকে মেনশন করে দিই, আমাদের সাথে যারা যারা সংযুক্ত এখনো হয়নি আমরা সবাই সবাইকে মেনশন করে দিই, যারা আমাদের পরিচিত আছে সবাইকে একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করি আমরা। আর আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেই টপিকটা থেকে প্রতিনিয়ত প্রত্যেকটা পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ত্রিভুজ। সেই টপিকটার নাম হচ্ছে ত্রিভুজ। সেই ত্রিভুজ টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটু একটু সবাই সবাইকে, আচ্ছা জাপসা হয়, জাপসা তো আর হয় না, জাপসা আর হয় না, এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে, এখনো জাপসা হচ্ছে না। শনিবার ক্লাস হয়নি, শনিবার কিসের ক্লাস? শনিবার তো হবে না, আমাদের ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন হচ্ছে আমাদের ক্লাস, সেক্ষেত্রে আমাদের কোনো শনিবার ক্লাস ছিল না। আচ্ছা, একটু আমাদের সাথে যারা যুক্ত হয়নি এখন পর্যন্ত আমরা সবাইকে একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের আজকের টপিকটা হচ্ছে কি ত্রিভুজ। এখন এই ত্রিভুজ টপিকটা নিয়ে আমরা অনেক কিছু শিখবো। প্রায় এই ত্রিভুজটা টপিকের মধ্যে আমরা 14 থেকে 15টা টপিক শিখবো, যেগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমার সাথে যারা যারা সংযুক্ত হয়েছেন আমরা কি আজকের টপিকটা শুরু করতে পারি? যদি শুরু করতে পারি তাহলে একটু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে স্টার্ট করার জন্য, একটু আপনারা জানাবেন। আচ্ছা, একটু আপনারা জানাবেন। আচ্ছা, আপনি ক্লাস করার জন্য বাইরে আসছেন, যাক এই কষ্টের প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবেন। দোয়া করি, আমরা প্রত্যেকেই দোয়া করি প্রত্যেকের জন্য যেন আল্লাহ তাআলা এর প্রতিদান খুব সুন্দরভাবে দেয়। আচ্ছা, অবশ্যই, তবে একটু ধীরে বুঝাবেন, অবশ্যই ধীরে বুঝাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্টার্ট নাও। আচ্ছা ঠিক আছে, আমরা স্টার্ট করে দিচ্ছি। আমাদের আজকের টপিকটা হচ্ছে কি ত্রিভুজ, আমাদের আজকের টপিকটা হচ্ছে ত্রিভুজ। এখন ত্রিভুজটা কি একটু আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন যে অ্যাকচুয়ালি ত্রিভুজটা সম্পর্কে আপনারা কি জানেন, ত্রিভুজটা সম্পর্কে এক কথায় আপনারা কি জানেন, একটু সেটাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে ত্রিভুজটা নিয়ে আপনারা কি জানেন, বা ত্রিভুজটা কি অ্যাকচুয়ালি, এই জিনিসটা কি, সেটা একটু আপনারা জানাবেন। আমি আপনাদের সবার কমেন্ট প্রত্যাশা করছি যে আপনারা ত্রিভুজটা সম্পর্কিত কি জানেন এই তথ্যটা থেকে, একটু বলবেন। একটু আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কে তিন ভুজের সমাহার, তিন বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ, একটু দ্রুত দ্রুত বলবেন, একটু দ্রুত। আপনাদের সবাই সবাই রেসপন্স করতে হবে, আমারটা আমি বুঝিয়ে দেব, কিন্তু আপনারা কি জানেন সেই জিনিসটা আমার জানার দরকার আছে। আচ্ছা, তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। আচ্ছা, ত্রিভুজ বলে। আচ্ছা, শনিবার ক্লাস হয়নি আপনার, তো আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি। আচ্ছা, তিনটি বাহু দ্বারা একদম মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে আমার একটা ত্রিভুজ কল্পনা করতে হলে প্রথমে কি লাগবে, তিনটি বাহু লাগবে, তিনটি বাহু লাগবে। আচ্ছা, তিনটি বাহু লাগবে, এই তিনটি বাহু দ্বারাই আমাকে ত্রিভুজটা কল্পনা করতে হবে। অর্থাৎ যেই জিনিসের মধ্যে তিনটি বাহু থাকবে এবং প্রত্যেকটা জিনিস যুক্ত হওয়ার পরে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হবে, সেই জিনিসটাই হচ্ছে ত্রিভুজ বা ত্রিভুজ ক্ষেত্র। আমি কি বুঝাইতে পেরেছি? আবার একটু বলছি আপনাদেরকে, যে জিনিসটার মধ্যে বা যে ক্ষেত্রের মধ্যে তিনটা বাহু থাকবে, ত্রিভুজ, এই ত্রি মানে হচ্ছে কি তিন, এই ত্রি মানে হচ্ছে তিন, মানে এই যে
যে ভুজের মধ্যে তিনটা বাহু থাকবে এবং সেটাই হচ্ছে ত্রিভুজ, তাহলে তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ ক্ষেত্র বলা হয় বা ত্রিভুজ বলা হয়। এখন এই জিনিসটা যদি আমরা একটা নাম দিই, এটা যদি এ দেই, তাহলে এটা যদি বি দেই, আচ্ছা এটা যদি সি দেই, আটকে গেল না? আটকে নেই যা আমি এখানে দেখতেছি, আমার এখানে ফুল এইচডি চলতেছে, একদম সম্পূর্ণ ক্লিয়ার চলতেছে, এখানে কারো আটকায়নি। আচ্ছা এখন এই ত্রিভুজটার নাম আমরা কি দিতে পারি? এই ত্রিভুজটার নাম এইভাবে আপনি প্রথমে একটা ত্রিভুজ চিহ্ন দিবেন, ত্রিভুজ চিহ্ন দেওয়ার পরে এটার নামকরণ করবেন। এটার নাম আমরা কি দিতে পারি? এ বি সি দিতে পারি, অথবা এই ত্রিভুজটার নাম আমরা কি দিতে পারি? বি এ সি দিতে পারি, অথবা এই ত্রিভুজটার নাম দিতে পারি বি সি এ দিতে পারি, অথবা এই ত্রিভুজটার নাম দিতে পারি আমরা সি এ বি। এইভাবে আপনি নাম দেওয়া যাবে। এই তিনটা জিনিসের নাম আপনি ঘুরায় পিরায় যেভাবে দেন না কেন, এটা ত্রিভুজই হবে। আচ্ছা এই ত্রিভুজ নিয়ে আমি যতগুলো কথা বলেছি, এটার মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা একটু আমাকে বলতে পারেন যে এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমি যতটুকু কথা বলেছি এই ত্রিভুজ নিয়ে। একটু আপনারা আমাকে কনফার্ম করবেন। হ্যাঁ, ইব্রাহিম খান ভাইয়া লিখেছেন না। আচ্ছা, প্রশ্ন নাই। যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, নিজের মনের মধ্যে কোনো প্রশ্ন রাখবেন না। প্রস্তুত। এখন আপনাদের নিকট, যেহেতু আপনাদের আমার নিকট কোনো প্রশ্ন নেই, তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি। এখন আমি যে এই যে ত্রিভুজগুলা আঁকবো, এই ত্রিভুজগুলা যখন আঁকবো তখন এগুলার মধ্যে অ্যাকচুয়ালি আমার কি লাগবে? রশ্মি লাগবে, 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে রেখা, আর 3 নম্বর অপশন হচ্ছে রেখাংশ। আচ্ছা কোন জিনিসটা লাগবে একটু আপনারা কমেন্ট সেকশনে আমাকে উত্তরটা জানাবেন। যখন আমরা একটা ত্রিভুজ আঁকবো তখন আমরা কি দেব? রশ্মি দেব, না রেখা দেব, নাকি রেখাংশ দেব? কোন জিনিসটা দেব সেটা একটু আমাকে কনফার্ম করবেন, কমেন্ট সেকশনে একটু জানাবেন। আমরা একদম খুঁটিনাটি বিষয় থেকে জানবো। আর আমি আজকে লেকচারে যেই কথাগুলো বলবো সেই কথাগুলোর প্রত্যেকটি কথাই বা প্রত্যেকটি প্রশ্নই কোনো না কোনো পরীক্ষা এসেছিল। যখন আমরা সলিউশন লাইভে অঙ্কগুলো সমাধান করব তখন আপনি দেখতে পারবেন। আচ্ছা একটু বলবেন। আচ্ছা কেউ বলছেন রেখা লাগবে, কেউ বলছেন বিয়ে রেখো আপনি পড়তে বসছেন, জিনিয়াস আপনি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা কার বিয়ে কি জানি, দাওয়াত না দিলে তো আমরা বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি কার বিয়ে। আচ্ছা রেখা। আচ্ছা এখন আপনারা বলবেন এই রশ্মি, যেটা রশ্মি, আমার প্রথম প্রশ্ন, রশ্মি দ্বারা আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি রশ্মিকে আমরা কোনটা বলবো? এখন আমি যদি আপনাকে প্রান্ত বিন্দুর কথা বলি তাহলে এই রশ্মিতে প্রান্ত বিন্দু কয়টা থাকবে? এই রশ্মিতে প্রান্ত বিন্দু কি আছে নাকি নাই? থাকলে কয়টা প্রান্ত বিন্দু থাকবে একটু আপনারা আমাকে বলবেন। এই রশ্মিতে কয়টি প্রান্তবিন্দু থাকে, বা যদি না থাকে তাহলে বলবেন যে থাকে না। এখানে কতটি থাকবে প্রান্তবিন্দু, তখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এই প্রান্তবিন্দু থাকে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই রশ্মিটা আমরা এইভাবে চিহ্নিত করতে পারি। যার হচ্ছে, হ্যাঁ জানি না আপু, সামিরা ইসলাম আপু বলেছেন জানেন না। অবশ্যই আমাদেরকে জানতে হবে। যখন আমরা রেখা রশ্মি কোণ নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম। আচ্ছা জানি না, যারা জানেন না তারা বলবেন। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে রেখার প্রান্তবিন্দু কয়টা থাকে? অবশ্যই রেখার প্রান্তবিন্দু থাকে কয়টা? দুইটা। কারণ আমরা রেখা বলতে কি বুঝি? আমরা রেখা বলতে বুঝি বিন্দুর চলার পথকে রেখা বলে। এখন এখানে আমি একটা বিন্দু আঁকলাম, এখানে আমি একটা বিন্দু অঙ্কন করলাম, এখন বিন্দুর চলার পথটাই হচ্ছে রেখা। এখন বিন্দুটা চাইলে এই দিকেও চলতে পারে, বিন্দুটা চাইলে এই দিকেও চলতে পারে। তাহলে আমরা রেখার সংজ্ঞা হতে জানি কি? আমরা জানি যে বিন্দু চলার পথটা হচ্ছে রেখা। তাহলে বিন্দুটা চাইলে সে এদিকেও যাইতে পারে, বিন্দুটা চাইলে সে এদিকেও যাইতে পারে। এই দিকে যাইতে পারে
মানে হচ্ছে সে এই জায়গার মধ্যে এসে থেমে যায়নি, সে এই জায়গার মধ্যে এসে থেমে যায়নি, সে এভাবে চলতেই থাকে, সে এভাবে চলতেই থাকে। আবার সে যখন এই দিকে চলতে থাকে, আচ্ছা সে যখন এই দিকে চলতে থাকে তখন সে এই দিকে আসতেই থাকবে। এই তীর চিহ্ন দ্বারা বা এরো চিহ্ন দ্বারা বোঝানো হয় যে সে চলতেছে, সে এদিকে চলতেছে। তার মানে রেখার কোনো প্রান্তবিন্দু নাই, প্রান্তবিন্দু নাই, এই কারণে তারা সামনের দিকে কি অগ্রসরমান হচ্ছে। তাহলে আমরা রেখা থেকে বুঝতে পারতেছি যে তার কোনো কি নেই, প্রান্তবিন্দু নেই। আচ্ছা আরেকটা জিনিস আমরা কল্পনা করি যে এখন আমাদের রেখাংশ, রেখাংশ বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করে দেখুন। রেখাংশ, রেখাংশ বলতে আমরা কি বুঝি, এই রেখাংশকে যদি আমরা ভাঙানো চিন্তা ভাঙ্গি তাহলে কি হয়, রেখা, রেখা যোগ হচ্ছে অংশ, রেখা যোগ হচ্ছে অংশ। এখন এই রেখাংশ বলতে আমরা বুঝি রেখার একটা অংশ। এখন আমরা এই জিনিসটাকে বুঝি কি, এই জিনিসটাকে বুঝি রেখা। তাহলে তার মধ্য থেকে যদি আমরা একটা অংশ, একটা অংশ নিয়ে যাই, তার মধ্যে থেকে যদি একটা অংশ আমরা নিয়ে যাই তাহলে আমরা কি পাই, রেখাংশ পাই। এই অংশটা নিয়ে ফেলা মানে এতটুকুর মধ্যে আবদ্ধ করে ফেলা। তাহলে এর প্রান্তবিন্দু হচ্ছে কয়টা, প্রান্তবিন্দু হচ্ছে দুইটা। এর প্রান্তবিন্দু দুইটা মানে হচ্ছে যদি আমি এই অংশটা এখান থেকে এখানে কেটে ফেলি তাহলে তার আর বাড়তি অংশ থাকে না। কেটে ফেলা মানে তাকে এতটুক পর্যন্ত রাখা, এতটুক পর্যন্ত রাখার মানে হচ্ছে সেই এই প্রান্তবিন্দুটার মধ্যে কি করেছে, থেমে গিয়েছে, এই প্রান্তবিন্দুটার মধ্যে থেমে গিয়েছে। আচ্ছা আমি একটু ঝাপসা দেখতেছি, আপনাদের এখানে কি ঝাপসা দেখাচ্ছে কিনা একটু আমাকে কনফার্ম করবেন। আপনাদের ওখানে কি ঝাপসা দেখাচ্ছে কিনা একটু আমাকে কনফার্ম করবেন। আচ্ছা একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। আমি তো বলেছি আজকে খেলা চলতেছে, তো একদিকে বাংলাদেশ খেলে হেরে গেছে, তাছাড়া এখন ভারত পাকিস্তানের খেলা, সবাই নেটে খেলা দেখবে, একটু ঝামেলা হবে। হ্যাঁ আমি দেখছি যে ক্লিয়ার হয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করলে ক্লিয়ার হয়ে যাবে। আর যখনই ক্লিয়ার হবে একটু আপনারা জানিয়ে দেবেন। আচ্ছা যখন ঝাপসা দেখা যাবে আমি 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 যখন ঝাপসা দেখবো সাথে সাথে কিন্তু আমি স্টপ করে দেব। আচ্ছা হ্যাঁ এখন মেবি ক্লিয়ার, এখন মেবি ক্লিয়ার, হ্যাঁ এখন মেবি ক্লিয়ার। একটু আপনারা আমাকে কনফার্ম করবেন যে এখন ক্লিয়ার কিনা। আচ্ছা এখন মেবি ফুল ক্লিয়ার, আমি এখন দেখতে পাচ্ছি যে ফুল ক্লিয়ার। আচ্ছা এখন আমরা এই জিনিসটাকে নিয়ে কি বলি, এই জিনিসটাকে নিয়ে আমরা কি বলতে পারি, এটাকে রেখাংশ বলতে পারি। রেখার একটা অংশ সেটার হচ্ছে কি রেখাংশ, আর সেটার হচ্ছে দুইটা প্রান্তবিন্দু থাকে। আর হচ্ছে রশ্মি মানে হচ্ছে সে একটা প্রান্তবিন্দু থেকে এভাবে সে এগুচ্ছে, একটা বিন্দুকে কেন্দ্র করে সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে রশ্মি। তাহলে এই রশ্মি থেকে বুঝি যে আমরা একটা প্রান্তবিন্দু আছে, রেখার দুইটা প্রান্তবিন্দু আছে, আর রেখাংশের কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে এই জিনিসটা বুঝতেছি। তাহলে এখন আমরা যে জিনিসটা বুঝতেছি সেটা হচ্ছে এই যে আমরা এখান থেকে এখানে তাকে নিয়ে আটকিয়ে দিয়েছি না, এখানে যে তার দুইটা প্রান্তবিন্দু আছে না, তাহলে এই প্রত্যেকটার জন্য আমরা এক একটা কি নিচ্ছি, এক একটা রেখাংশ নিচ্ছি। আচ্ছা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা যে আমরা রেখাংশ নিয়ে যে কাজ করেছি সেটা কি ক্লিয়ার? এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা আপনারা একটু বলবেন, এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা। এখানে যে আমরা রেখাংশ নিয়ে কাজ করেছি, অ্যাকচুয়ালি রশ্মি নিয়ে কাজ করিনি, আর রেখা নিয়ে কাজ করিনি, রেখাংশ নিয়ে কাজ করেছি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা আবার ঝাপসা হয়ে যায়। আচ্ছা আবার ঝাপসা। আচ্ছা এখন ক্লিয়ার হয়ে গেছে, ঝাপসাটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা এখন আপনাদেরও উত্তরটা ঠিক আছে, এক আঙ্গিক থেকে ঠিক আছে। আপনারা যারা কি বলেছেন, রশ্মি বলেছেন। আচ্ছা এখন ক্লিয়ার, ঠিক আছে এখন ক্লিয়ার। আপনারা যারা রশ্মি বলেছেন, রশ্মিটা আপনাদের ঠিক। যখন আমরা সম্পাদ্য করেছিলাম, সম্পাদ্য আমরা যখন নবম দশম যে
সম্পাদ্য করেছিলাম নবম দশম শ্রেণীতে, যখন আমরা সম্পাদ্যটা মানে শিখেছিলাম, তখন আমরা কি শিখেছিলাম যে আমরা ত্রিভুজ আঁকতে দেওয়ার করা, মানে ত্রিভুজ যখন আঁকতে দিত আমাদেরকে একটা সম্পাদ্যর মধ্যে, সুদাসল আমার খুব প্রবলেম ছিল বাট বাইয়ের ক্লাস করে এখন ইজি লাগছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা একটু খেয়াল করেন, তখন আমরা কি করতাম, আমরা বলতাম যে একটি রশ্মি নেই এ বি, একটি রশ্মি নেই, তখন আমরা কি করতাম, এই যে অ্যাকচুয়ালি আমরা একটা রশ্মি নিতাম। রশ্মি নেওয়ার মানে হচ্ছে, আমি যেটা বুঝাচ্ছি আপনাকে, রশ্মি হচ্ছে একটা বিন্দুকে কেন্দ্র করে সামনে অগ্রসর হওয়া। এখন রশ্মি নিয়ে আমরা একটা ত্রিভুজ আঁকি, ঠিক আছে, এখান থেকে আমরা একটা ত্রিভুজ আঁকি, অ্যাকচুয়ালি এটা কিন্তু ত্রিভুজ না, এই রশ্মিটা ত্রিভুজ না। আমরা এখানে এ বি সি এতটুক নেওয়ার পরে আমাদের এতটুকের মধ্যে একটা ত্রিভুজ হচ্ছে, এতটুকের মধ্যে আমাদের একটা ত্রিভুজ হচ্ছে, তাহলে এই রশ্মিটা মানে এই অংশটা, এই রশ্মিটা নিয়ে আমরা একটা নির্দিষ্ট একটা মান দেয়া থাকে, সেই মান অনুসারে আমরা এখানে কেটে ওই রশ্মিটার উপর একটা ত্রিভুজ আঁকি। তার মানে এটা কোনো ত্রিভুজের অংশ না, এই রশ্মিটা থেকে আমরা একটা ত্রিভুজ আঁকি, তার মানে নির্দিষ্ট পরিমাণ একটা অংশ নেই। তাহলে আমরা বুঝতে হবে যে আমরা যখন ত্রিভুজ আঁকি, আঁকতে গিয়ে আমরা রশ্মির উপরে আঁকি, রশ্মির উপরে আঁকি। অ্যাকচুয়ালি রশ্মিটা নিয়ে আমাদের কি হয় না, আমাদের ত্রিভুজ হয় না। ত্রিভুজ আঁকতে হলে আমাদেরকে রেখাংশ লাগে, যার কোনো মানে কি প্রান্তবিন্দু থাকে দুইটা। এই যে দেখুন এখানে একটা প্রান্তবিন্দু আছে, প্রান্তবিন্দু থাকার মানে হচ্ছে সে ওই প্রান্তের মধ্যে থেমে যাবে। তাহলে এখান থেকে সে এখানে গিয়ে থেমে গেছে, এখান থেকে সে এখানে গিয়ে থেমে গেছে, এখান থেকে সে এখানে গিয়ে থেমে গেছে। তাহলে অ্যাকচুয়ালি এই কনফিউশনটা আপনাদের রাখা যাবে না। আমি আপনাদের এই কনফিউশনটা দূর করার জন্যই এতক্ষণ আলোচনা করেছি যে আমরা যখন ত্রিভুজ আঁকবো তখন অ্যাকচুয়ালি রেখাংশ লাগবে, আর যখন আমরা একটা সম্পাদ্যর অনুসারে ত্রিভুজ আঁকতে যাব তখন আমরা একটা রশ্মি নেব, কিন্তু রশ্মিটার উপরেই আমরা একটা ত্রিভুজ আঁকবো। ক্লিয়ার? এতটুক পর্যন্ত কি ক্লিয়ার? যাদের রশ্মি রেখা রেখাংশ তিনটা জিনিস নিয়ে কনফিউশন ছিল, কনফিউশনটা কি ক্লিয়ার? আপনারা একটু আমাকে কনফার্ম করতে হবে যে এতটুকু ক্লিয়ার। আমি যতটুকু বলেছি, যে কনফিউশনটা দূর করার চেষ্টা করেছি, সেই কনফিউশনটা কি ক্লিয়ার হয়েছেন আপনারা? একটু সবাইকে তো রেসপন্স করতে হবে, তাই না? আমি দেখছি আবার বোর্ডটা ঝাপসা হয়ে গেছে। আচ্ছা এখন এখন কি করা যায়, এমন হলে কি করা যায়? হ্যাঁ আমি দেখছি যে আটকে যাচ্ছে, আমি দেখছি যে বারবার আটকে যাচ্ছে। আচ্ছা একটু আমাকে সময় দিবেন, একটু সময় দিবেন, আমি আর একটু চেষ্টা করে দেখি। আচ্ছা এখন এখন কি ক্লিয়ার? এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। আচ্ছা আমি তো দেখছি যে ক্লিয়ার, আপনাদের এখানে কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? আচ্ছা কনফিউশন 1 যদি ক্লিয়ার হয়, আপনার যে ক্লিয়ার আচ্ছা এখন একটু আপনারা আমি যে জিনিসগুলা লিখবো সেই জিনিসগুলা লেখার জন্য চেষ্টা করবেন। সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নম্বর হচ্ছে কত 1। পয়েন্ট নম্বর 1 হচ্ছে আমাদের কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, বাহু অপেক্ষা
বৃহত্তর। আচ্ছা, আমরা যে পয়েন্টটা লিখেছি, পয়েন্টটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, এই জিনিসটা কি কারো কি কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? এই পয়েন্ট নাম্বার 1 যেটা আমরা লিখেছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগফল, এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, এটা কারো কি কোনো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা একটু বলবেন। আচ্ছা, কমেন্টস করবেন আপনারা, কমেন্টস করবেন। হ্যাঁ, আমি অবশ্যই বুঝিয়ে দেব। আচ্ছা দেখুন, একটা ত্রিভুজ আমি আঁকার চেষ্টা করি। এখানে আমি একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করেছি। এই ত্রিভুজটার মধ্যে আমি যদি এটাকে দেই 3, এটাকে যদি দেই 4, এটাকে যদি আমি দেই 5, ঠিক আছে। একটা ত্রিভুজের আমি বাহুগুলো নিয়েছি, বাহুগুলোর মধ্যে একটা বাহুকে দিয়েছি আমি 3, আর একটা বাহুকে দিয়েছি 4, আর একটা বাহুকে দিয়েছি 5। আচ্ছা, বোর্ড ক্লিয়ার? বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না মানে কি? বোর্ড তো সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে, বোর্ড সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা দেখুন, 3 4 5, এটাকে আমি দিলাম এ, এটাকে দিলাম আমি বি, এটাকে দিলাম আমি সি, এই তিনটা বাহু আমি দিয়েছি। এখন আমাদের পয়েন্ট নম্বর 1 এর মধ্যে লিখেছিল কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, দুই বাহুর সমষ্টি। আচ্ছা, দুই বাহু বলতে আমি নিলাম এ বাহু আর এ বাহু, নিলাম আমি কি এ বি যোগ হচ্ছে কি এসি, এই দুটা সমষ্টি হবে কি বৃহত্তর। বৃহত্তর বলতে হচ্ছে বড়, কার চাইতে বড়, তৃতীয় বাহু থেকে। তৃতীয় বাহু হচ্ছে কি বিসি, ঠিক আছে। তাহলে এবার আমরা মান বসিয়ে দেখি। এ বির মান হচ্ছে কত 4 যোগ এসির মান হচ্ছে 3, এটা বড় হবে কার চাইতে, বিসির মান হচ্ছে 5। দেখুন 4 আর 3 হচ্ছে 7, 7টা অবশ্যই বড় কার থেকে, 5 থেকে। তাহলে দেখা যাচ্ছে এই 7টা বড় কার থেকে, 5 থেকে। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? আবার দেখুন, আমরা অন্যভাবে করার চেষ্টা করি। অন্যভাবে করার চেষ্টা করলে, এটাকে যদি আমি ধরি প্রথম বাহু, এটাকে যদি ধরি দ্বিতীয় বাহু, আর এটাকে যদি ধরি আমি তৃতীয় বাহু, তাহলে দাঁড়াচ্ছে কি এ বি যোগ হচ্ছে বিসি, আর এটা বড় হবে কার চাইতে, এসির চাইতে। এখন মান বসিয়েই দেই, তাহলে হচ্ছে এ বির মান হচ্ছে কত 4 যোগ বিসির মান হচ্ছে কত 5, আর এসির মানটা হচ্ছে কত 3। তাহলে 4 আর 5 হচ্ছে কত 9, যা কার থেকে বড়, 3 থেকে বড়। তাহলে দেখা যাচ্ছে আমরা যেইভাবে, আচ্ছা আমার ব্ল্যাক মার্কারের মধ্যে একটু সমস্যা আছে, একটু ব্ল্যাক মার্কারটার মধ্যে একটু সমস্যা আছে, সেই কারণে আমি আজ একটু ব্ল্যাক মার্কারটা ইউজ করতেছি না। আচ্ছা দেখুন, তাহলে আমরা বুঝতেছি যে ত্রিভুজের যে কোন মানে তিনটা বাহু তো থাকে, অবশ্যই ত্রিভুজের মধ্যে তিনটা বাহু যখন থাকবে, তখন আমরা যেইভাবে আমরা ইউজ করব না কেন, বা যেইভাবে আমরা এই তিনটা বাহুর দুইটা বাহুকে যেভাবে ব্যবহার করব কিনা বা নেব কিনা, সেই জিনিসটি হিসাব করতে গেলে আমাদের যে কোনো দুই বাহুর যোগফল হবে তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আর যদি দুই বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না হয়, তাহলে সেটা ত্রিভুজ হবে না। ত্রিভুজ হওয়ার প্রথম রুলস, প্রথম পয়েন্ট, প্রথম শর্তটাই হচ্ছে দুইটা বাহু সমষ্টি হবে তার তৃতীয় বাহু থেকে, বৃহত্তর। ক্লিয়ার? পয়েন্ট 1 যদি ক্লিয়ার হয় তাহলে লিখবেন পয়েন্ট 1 ডান। একটু দ্রুত লিখবেন, দ্রুত। আমরা আজকে অনেক কিছু শিখবো। আচ্ছা, এখন আমরা লিখবো পয়েন্ট 2, ঠিক আছে। পয়েন্ট 2, ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর। আমরা পয়েন্ট 2 লিখবো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতম, তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতম। দেখবেন আমরা এই যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, সেই জিনিসগুলো থেকে প্রত্যেকটা জিনিসের উপর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে প্রশ্ন এসেছে। যখন আমরা সলিউশন লাইভ করব, তখন দেখবেন আমি এখান থেকে আপনাদেরকে প্রশ্ন দেব, বোর্ডে আসা প্রশ্নগুলো। আচ্ছা, এখন খেয়াল করে দেখুন, বলেছে কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর। একটু আগে আমরা আলোচনা করেছি কি দুই বাহুর সমষ্টি, সমষ্টি হচ্ছে কি যোগফল, আর অন্তর মানে হচ্ছে কি, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অন্তর মানে হচ্ছে কি বিয়োগফল। আচ্ছা, এখন আমরা এটাকে যদি আলোচনা করতে যাই, তাহলে এটাকে দেখা যাচ্ছে কি, দেখুন আমরা আরেকটা চিত্র আঁকার চেষ্টা করি। সেটা হচ্ছে
সেটা হচ্ছে এটাকে যদি আমরা দিই 3, এটাকে যদি দিই 4, এটাকে যদি দিই 5, ঠিক আছে, আমরা এই জিনিসগুলো দিলাম। এই জিনিসগুলো থেকে এখন একটু খেয়াল করে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের শর্তটা মানতেছে কিনা। দেখুন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন আমাদেরকে বলেছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর, এখন আমরা এটাকে প্রথম বাহু নেই আর এটাকে আমরা দ্বিতীয় বাহু নেই। আচ্ছা, তাহলে অন্তর করতে গেলে আমাদের কি আসে, বি সি মাইনাস হচ্ছে কি এ বি, ঠিক আছে। এটা না থেকে বড় হবে কে বলেছে, তার তৃতীয় বাহুটা, তৃতীয় বাহু আছে এসি, ঠিক আছে, এসি। বা বলেছে কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর, আমরা করেছি ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতম, তার তৃতীয় বাহু অপেক্ষা হ্যাঁ আগেরটার বিপরীত, হ্যাঁ এটাই, তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতম, তার মানে হচ্ছে তৃতীয় বাহুটা হবে বড় আর বাকি যে দুটার অন্তর থাকবে সেটা হচ্ছে ছোট। তাহলে আমাদের বিসির মান হচ্ছে কত, 4, বিসির মান হচ্ছে 4 থেকে যদি আমরা এ বির মান বিয়োগ দিই তাহলে হচ্ছে 3, আর এখন আমাদের এখানে এসির মানটা থাকতেছে কত, 5, তাহলে এখানে থাকতেছে 1 থেকে কে বড়, 5 বড়, তার মানে এই দুটার অন্তরটা ছোট। কার থেকে ছোট, তার তৃতীয় বাহু অপেক্ষা ছোট, তার তৃতীয় বাহু অপেক্ষা ছোট, ক্লিয়ার। এখন এটাকে আপনারা অন্য বাহুও করতে পারেন, সেটা হচ্ছে এটাকে যদি আপনি ফার্স্ট বাহু ধরেন, এটাকে যদি সেকেন্ড বাহু ধরেন আর এটাকে যদি থার্ড বাহু ধরেন তাহলে দাঁড়াচ্ছে কি দেখুন, এ সি মাইনাস হচ্ছে বি সি, আর এখানে বড় হবে কে, তৃতীয় বাহু, তৃতীয় বাহু বলতে হচ্ছে এ বি। তাহলে এসির মান কত, এসির মান হচ্ছে 5 মাইনাস হচ্ছে কত 4, আর বড় হবে কে আমাদের 3, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 1 থেকে কে বড়, 3 বড়। তাহলে আমরা দেখতেছি যেইভাবে হোক না কেন, যেইভাবে করি না কেন, সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল বা অন্তরফল হচ্ছে তৃতীয় বাহু থেকে ক্ষুদ্রতম, তৃতীয় বাহু থেকে ক্ষুদ্রতম বা ছোট, ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে আপনারা লিখবেন পয়েন্ট 2 ডান, পয়েন্ট 2 ডান। এগুলো আপনাদের পরীক্ষার মধ্যে আসে, কোনটি দ্বারা ত্রিভুজ গঠিত হবে, কোনটি দ্বারা ত্রিভুজ হবে না, গঠিত হবে না, তিনটা মান দিয়ে বলবে এটা দ্বারা ত্রিভুজ কি গঠন সম্ভব কিনা, এগুলা বলবে, ঠিক আছে। একটু বলবেন যদি এটা ডান হয় তাহলে একটু কমেন্ট করে জানাবেন দ্রুত। পয়েন্ট 2 ডান, হ্যাঁ আচ্ছা, পি 2 ডান, একটু দ্রুত সবাইকে রেসপন্স করতে হবে, দ্রুত সবাইকে রেসপন্স করতে হবে। আমরা অনেকগুলো পয়েন্ট শিখবো, এখন আমরা শিখবো পয়েন্ট 3, এখন আমরা শিখবো পয়েন্ট 3। পয়েন্ট 3টা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর অর্ধেক, বাহুর অর্ধেক ও সমান্তরাল। আচ্ছা, এই পয়েন্টটা আপনারা একটু লিখেন, এই পয়েন্টটা কি আপনারা কি লিখেছেন? আচ্ছা, আমরা 3 নম্বর পয়েন্ট লিখেছি কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। আচ্ছা, এই জিনিসটাকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি, দেখুন আমি একটা কি আঁকলাম, ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ আঁকলাম। এখন এই ত্রিভুজটার বলেছে কি যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, এখন আমি এই বাহুটার মধ্যবিন্দু নিলাম এখানে আর এই বাহুটার মধ্যবিন্দু নিলাম এখানে, ঠিক আছে। তাহলে এই দুই বাহুর আমি মধ্যবিন্দু নিলাম, তাহলে এটা হচ্ছে এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, আমি মোট 3টা বাহু নিলাম। 3টা বাহুর মধ্যে প্রমিত সব বাহু লিখেছেন ডান, আচ্ছা 3টা বাহু লিখে নিয়েছি আমি। এখন আমাদের পয়েন্ট 3তে বলেছি কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা, দুই বাহুর মধ্যবিন্দু আমি নির্ণয় করেছি, এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু। এখন বলেছে ওই দুই বাহুর মধ্যে সংযোজক সরল রেখা দেওয়ার জন্য, এখন আমি এটা থেকে এটাকে আমি সংযোজক সরল রেখা দিয়েছি। এখন তারা বলেছে এই সংযোজক সরল রেখাটা হবে কি তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে এটা ছিল আমার প্রথম বাহু,
এটা হচ্ছে দ্বিতীয় বাহু, তাহলে এটা হচ্ছে তৃতীয় বাহু। তাহলে এই জিনিসটা হবে কি, এই জিনিসটা হবে এটার অর্ধেক। তাহলে এটার নাম যদি আমি দেওয়ার চেষ্টা করি ই এফ দেওয়ার চেষ্টা করি, তাহলে এটা হবে কি এ বি সির অর্ধেক। তাহলে আমরা এটাকে গাণিতিকভাবে লিখতে পারি কি হাফ অফ বিসির মানে হচ্ছে বিসির অর্ধেক ইকুয়াল হচ্ছে কি ই এফ। আর এই জিনিসটা হচ্ছে সমান্তরাল, কার সমান্তরাল, বিসি সমান্তরাল হচ্ছে ই এফ। ঠিক আছে, এতটুক কি ডান কিনা, এতটুক যদি ডান হয় বা এতটুক যদি বুঝতে পারেন তাহলে বলবেন যে টাইপ 3টা ডান, তাহলে বলবেন টাইপ 3টা ডান। আর এই টাইপ 3 নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। যদি টাইপ 3টা বা পয়েন্ট 3টা যদি ডান হয় তাহলে ডান লিখবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখন এই প্রশ্নটা আমি আপনাদের কাছ থেকে আশা করছিলাম যে এমন একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে ভাইয়া অ্যাকচুয়ালি এখানে যে আমাদের পয়েন্ট 3টা আমরা শিখেছি সেই পয়েন্ট 3 থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। আপনার প্রশ্নটা আসবে যে কোনো একটি ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দুকে যদি সংযোগ সরলরেখা করা হয় তাহলে সেটি তৃতীয় বাহুর কি হবে, তৃতীয় বাহুর কি সমান হবে নাকি অর্ধেক হবে নাকি বেশি হবে নাকি মানে সমান্তরাল রেখা হবে, এমন আপনাকে প্রশ্ন দিতে পারে। এই প্রশ্নটা এসেছিল বিগত সালে, প্রশ্ন এসেছিল যখন আমরা সলিউশন লাইভ করব সেখানে আমরা শিখব। ঠিক আছে, এইরকম ভাবে আমাদের টাইপ 3 তে প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এখানে পয়েন্ট শিখেছি কয়টা, 3টা পয়েন্ট শিখেছি। এখন 3টা পয়েন্ট থেকে কি কারো কোনো কনফিউশন আছে কিনা, 3টা পয়েন্ট থেকে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমি আশা করছি যে কারো কোনো কনফিউশন নাই। এখন আমরা শিখব একটি ত্রিভুজ গঠিত হওয়ার শর্তগুলো কি কি। একটি ত্রিভুজ গঠিত হওয়ার শর্ত কি কি। আচ্ছা, একটি ত্রিভুজ গঠিত হওয়ার জন্য যে শর্তগুলো লাগবে সেখান থেকে প্রথম শর্ত যেটা ছিল সেটা হচ্ছে তিনটি বাহু দেয়া থাকবে। এটা হচ্ছে আমাদের একদম। আচ্ছা, পয়েন্ট 3টা কেমন জানি লাগছিল, কেমন লাগার কি আছে, ফাহমিদা সম্পাপুর জন্য আমি আবার বলছি, একটু সবাই দেখে নেবেন। সেটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ দেয়া থাকবে, এই ত্রিভুজটা আমরা নিলাম। ত্রিভুজ নেওয়ার পরে বলছে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, এখন এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এটা, এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এটা। এখন বলেছে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু থেকে আপনি একটা রেখা টেনে দেবেন। আচ্ছা, একটা রেখা টেনে দেওয়ার ক্ষেত্রে আপনাকে বলেছে যে অ্যাকচুয়ালি এই রেখাটা হবে, এই নতুন যে রেখাটা আছে সেই রেখাটা হবে এই যে আপনার তৃতীয় রেখাটা আছে না, তৃতীয় রেখাটার অর্ধেক। আচ্ছা, এটা আপনি প্রমাণ করতে গেলে উপপাদ্য প্রমাণ করতে হবে। আমরা উপপাদ্য শিখেছিলাম না, উপপাদ্যের মধ্যে আপনার এই জিনিসটা আপনার শিখতে হবে। এখন আমাদের তো আর এখানে এত বড় উপপাদ্য প্রমাণ করার দরকার নেই, কারণ আমাদের পরীক্ষা উপপাদ্য আসবে না। উপপাদ্য আসে আপনার বিসিএস রিটেনের মধ্যে। আমরা তো এখন কেউ বিসিএস রিটেন দিচ্ছি না, সেই কারণে উপপাদ্য দরকার নেই। আমি জাস্ট পয়েন্ট 3 থেকে আপনাকে যে জিনিসটা শেখানোর চেষ্টা করেছি আপনি সেটা শিখে নেন। সেটা হচ্ছে এখান থেকে যে এতটুক পর্যন্ত আপনার যে একটা আমরা রেখা আঁকবো সেটা হচ্ছে সমান্তরাল মানে হচ্ছে আমরা সমানভাবে যাওয়া, সে এভাবে যেতেই থাকবে, তাহলে এটা হচ্ছে কি সমান্তরাল রেখা। ঠিক আছে, আর বলেছে এই জিনিসটা হবে অর্ধেক। তাহলে অর্ধেক মানে কি, এটা যদি ই এফ হয় আর এটা যদি ডি বি সি হয় তাহলে আমরা কি লিখতে পারি, অর্ধেক কার অর্ধেক, বিসির অর্ধেক সমান হচ্ছে কি ই এফ। এটাই হচ্ছে আমাদের
আচ্ছা, এটাই হচ্ছে আমাদের এই পয়েন্ট 3টা। আচ্ছা ভাইয়া, বাহু আর রেখাংশ, বাহু আর রেখাংশের মধ্যে তো কোনো পার্থক্য নেই। আপনার বাহু মানে একটা অংশ আর রেখাংশ মানে হচ্ছে একটা অংশ। এখন যেটাকে আপনি যে নামে ডাকেন কোনো সমস্যা না। আপনি ইন্ডিয়াকে যদি ভারত বলেন কোনো পাপ হবে না, আমি যদি ভারতকে ইন্ডিয়া বলি সেটাও কোনো পাপ হবে না। আচ্ছা, অর্ধেক ও সমান্তরাল কথাটি অন্যরকম লাগলো, একটু অন্যরকম লাগার কোনো কিছু নেই। আপনি যদি সেটা প্রমাণ করতে চান তাহলে সেটাকে আপনি উপপাদ্য শিখতে হবে। আচ্ছা, এখন দেখুন আমাদের একটি ত্রিভুজ গঠিত হওয়ার জন্য প্রথম একদম নরমাল শর্ত যেটা, সেটা হচ্ছে 3টা বাহু লাগবে। 3টা বাহু দিয়ে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি, যেটা আমাদের হচ্ছে কি আমাদের একদম নরমাল শর্ত। এখন 2 নম্বর শর্তটা হচ্ছে কি, দেখুন 2 নম্বর শর্ত হচ্ছে দুইটি বাহু একটি কোণ দেয়া থাকলে, দুইটি বাহু ও একটি কোণ দেয়া থাকলে, একটি কোণ দেয়া থাকলে আমরা কি করতে পারবো, ত্রিভুজ আঁকতে পারবো। এখন দুইটি বাহু এবং একটি কোণ দেয়া থাকলে আমরা কিভাবে ত্রিভুজ আঁকতে পারবো সেটা আমরা 9-10 এর কিসের মধ্যে, সম্পদের মধ্যে শিখেছিলাম না আমরা, নবম দশম শ্রেণীর বা আমাদের নবম দশম শ্রেণীর অথবা আমাদের 7-8 যে সম্পাদ্যগুলো আছে সেখানে আমরা শিখেছিলাম। এখন দেখুন দুইটা বাহু, এখন আমাদের এইভাবে আমরা দুইটা বাহু লিখি না, এইভাবে সম্পাদ্যগুলো দেয়া থাকতো যে একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো, এইভাবে সম্পাদ্যগুলো দেওয়া থাকতো না। তাহলে একটা বাহু এ হচ্ছে একটা বাহু, আমরা দুইটা বাহু নিলাম এবং একটি কোণ দেয়া আছে, এই কোণটা আমরা এইভাবে নিলাম। নেওয়ার পরে আমরা এটা থেকে কিভাবে ত্রিভুজ আঁকবো, ওই যে আমি একটু আগে বলেছি একটি রশ্মি নেওয়ার পরে এখান থেকে দেখা যাচ্ছে এটাকে যদি এ দেই, এটাকে যদি বি দেই আর এটাকে যদি এক্স কোণ দেই, তাহলে আমরা বলবো যে এ সমান করে আমরা অংশ কাটি, এ সমান যদি এখান থেকে এখানে হয় তাহলে আমরা এটাকে দিতে পারবো এ বি, আর এটা হচ্ছে কার সমান, এ এর সমান। এখন আমরা এ বিন্দুতে এক্স এর মতো একটা কোণ আঁকবো, এক্স এর মতো একটা কোণ আঁকতে গেলে আমাদের এইভাবে হয়ে যাচ্ছে, এক্স এর মতো একটা কোণ আঁকতে গেলে আমাদের এইভাবে হয়ে যাচ্ছে, তাহলে এটা কি এক্স এর সমান। এখন আমাদের বাকি যে অংশটা আছে সেটা সমান করে আমরা কি করতে পারবো, বি বিন্দু থেকে এটা সমান করে আমরা নিলে আমাদের দেখা যাচ্ছে এখানে চলে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা সি বিন্দু দেই তাহলে আমাদের ত্রিভুজটা হচ্ছে কি এ বি সি, এটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে গঠন করতে পারি, আমরা হ্যাঁ 9-10 ছিল। আচ্ছা, একটু দেখুন তাহলে আমরা বুঝতে পারতেছি কি, যদি একটি ত্রিভুজ অঙ্কন করার জন্য দুইটি বাহু ও একটি কোণ দেয়া থাকে তাহলে আমরা ত্রিভুজটি অঙ্কন করতে পারবো। এটা কি ক্লিয়ার কিনা, পয়েন্ট 2টা ক্লিয়ার, পয়েন্ট 2টা কি ক্লিয়ার? যদি পয়েন্ট 2টা ক্লিয়ার হয় তাহলে পয়েন্ট 2 ডান লিখবেন, আর যদি আপনাদের বুঝতে কারো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এগুলো হচ্ছে 9-10 এর, জাস্ট আমি আপনাদেরকে যে পয়েন্টগুলো দেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি সেগুলো আমি আপনাদেরকে একটু রিপিট করে দিচ্ছি। আচ্ছা, পয়েন্ট 2 ক্লিয়ার, একটু যারা মনোযোগ দিবেন তাদের আর কোনো সমস্যা হবে না। এখন আরেকটা হচ্ছে একটি বাহু এবং 3 নাম্বার পয়েন্ট 3, ঠিক আছে, পয়েন্ট 3তে আমরা কি শিখবো, একটি বাহু ও এর সংলগ্ন দুইটি কোণ দেয়া থাকলে আমরা কিভাবে আঁকতে পারবো, তাহলে আমাদেরকে বলেছে একটি বাহু ও এর সংলগ্ন দুইটি কোণ দেয়া থাকলে আমরা কিভাবে অঙ্কন করতে পারবো। সেখানে আমরা অঙ্কন করতে পারবো কিভাবে, দেখুন আগের মতো একটা বাহু দেয়া আছে, একটা কোণ দেয়া আছে, এখানে একটা কোণ দেয়া আছে, এটাকে এক্স কোণ, এটাকে ওয়াই কোণ, এটা হচ্ছে এ। এখন এটাকে আমরা কিভাবে ত্রিভুজ আঁকতে পারবো, ওই যে আমরা একটা বিই রশ্মি নেই, যেটা হচ্ছে আমাদের ওই 9-10 এর পড়া, বি রশ্মি থেকে এ সমান করে আমরা বিসি অংশ কাটলাম বিসি অংশ। এখন বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কি আঁকবো, একটা কোণ আঁকবো, যেটা এখানে ই বিন্দুতে চলে গেছে। আচ্ছা, এখানে ই নাই, এফ বিন্দুতে চলে গেছে যেহেতু আমরা ই দিয়েছি। আবার সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে একটা কোণ আঁকবো, যেটা আমাদের এখানে চলে আসছে, এটা জি বিন্দুতে চলে আসছে, আর এখানে যে ছেদ করেছে ছেদ বিন্দু হচ্ছে এ। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কি হচ্ছে, এ বি সি একটি ত্রিভুজ হয়ে গেছে। এই যে একটা
ত্রিভুজ একটা হয়ে গেছে না? তাহলে এই বিসি অংশটা কাটছি কার সমান করে, এ সমান করে, বি কোণটা নিয়েছি কার সমান করে, এক্স এর সমান করে, সি কোণটা নিয়েছি কার সমান করে, ওয়াই সমান করে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের একটি বাহু এবং এর সংলগ্ন দুইটি কোণ যদি দেয়া থাকে তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি। এখন এই জিনিসটা যদি আপনাদের ক্লিয়ার হয় তাহলে লিখবেন 0.3 বা P3 ক্লিয়ার। 0.3টা কি ক্লিয়ার? 0.3টা কি ক্লিয়ার? একদম আমি যা শিখাচ্ছি প্রত্যেকটা জিনিস থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে বা প্রশ্ন আসবে, সেগুলো আপনারা দেখতে পাবেন। 0.3টা কি ক্লিয়ার? একটু সবাইকে রেসপন্স করতে হবে, সবাইকে রেসপন্স করতে হবে। আচ্ছা, সোহাগ ভাইয়া বলেছেন আবার বলার জন্য। সোহাগ ভাই, আমি বলেছি কি একটি বাহু নেব এবং এর সংলগ্ন দুইটি কোণ নেব। একটি বাহু নিয়েছি, এর সংলগ্ন দুইটি কোণ নিয়েছি, এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের বুঝানোর জন্য। আপনারা যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আমি বুঝাবো। আচ্ছা, এখন এখানে আছে কি, আমি বলেছি একটি রশ্মি নেই, একটি রশ্মি নেওয়ার পরে রশ্মি থেকে এ সমান করে এখানে কাটবে, এ সমান করে আমি এখানে কেটেছি। কাটার পরে এগুলো জাস্ট সম্পাদ্য, এগুলো হচ্ছে সম্পাদ্য। এখানে এক্স কোণের সমান করে একটা কোণ এঁকেছি, আর এখানে ওয়াই কোণের সমান করে এখান থেকে ওয়াই এর কোণের সমান করে আমরা একটা কোণ আঁকবো। তাহলে এই যে এখানে এটা হচ্ছে এক্স কোণের সমান, এটা হচ্ছে ওয়াই কোণের সমান, আর এটা হচ্ছে এ বাহুর সমান। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে আমি কোণটা কেমনে আঁকবো? এটা আন্দাজি আঁকার কোনো সিস্টেম নেই। এটা হচ্ছে অবশ্যই আপনাকে কি করতে হবে, মাপ দিয়ে আঁকতে হবে। কিভাবে আমরা আঁকি? এইভাবে যখন একটা রশ্মি নেই, এইভাবে যখন রশ্মি নেই, এই বিন্দুতে আমরা কি করি, এ কোণ থেকে আমরা প্রথমে এই কম্পাসের, আমাদের পেন্সিল কম্পাসের এই অংশটাকে আমরা এ এমনে দেই না, এমনে দেই। এ এমনে দেওয়ার পরে আমাদের এই অংশটার মধ্যে একটা আমরা টান দেই। আবার এখানে যে অংশটা ছিল সেখান থেকে নিয়ে আমাদের এই মাপটা এখানে একটা কাটা দেই। ঠিক আছে, এখানে কাটা দিলে দেখা যাচ্ছে এভাবে কাটা হয়ে যায়। তখন আমরা এটার মধ্যবিন্দু দিয়ে কোণটা আঁকি। আবার এখান থেকে আমরা সেম প্রসেস আঁকবো, দেখা যাচ্ছে যে আমাদের একটা ত্রিভুজ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, এটা আমাদের 0.3তে ছিল। আচ্ছা, সোহাগ ভাইয়া কি ক্লিয়ার? সোহাগ ভাইয়া যদি ক্লিয়ার হয়ে থাকেন আমাকে একটু জানাবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে দুই বাহু এবং তাদের একটি বিপরীত কোণ দেয়া থাকলে 0.4 হচ্ছে কি দুইটি বাহু এবং তাদের একটি বিপরীত কোণ, এবং তাদের একটি বিপরীত কোণ দেয়া থাকলে একটি বিপরীত, চাকরি পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন আসে। ত্রিভুজ বৃত্তে অবশ্যই আপনার ত্রিভুজ থেকে অহরহ প্রশ্ন আসে। ত্রিভুজ থেকে কি ধরনের প্রশ্ন আসে আপনাকে আমরা যখন সলিউশন লাইভ করব তখন বুঝতে পারবেন। আচ্ছা, বিপরীত কোণ থাকলে আমরা আঁকতে পারবো, বিপরীত কোণ থাকলে আমরা কি আঁকতে পারবো, একটি ত্রিভুজ আঁকতে পারবো। সেটা হচ্ছে কি দুইটি বাহু, আমরা এখানে যে শিখেছি দুইটি বাহু এবং তাদের বিপরীত কোণটা দেয়া থাকলে আমরা কি করতে পারবো, একটা ত্রিভুজ আঁকতে পারবো। ঠিক আছে, এটা সেম প্রসেস। তাহলে আপনাদের যদি এতটুকু ক্লিয়ার হয় আপনারা একটু কমেন্টে জানাবেন যে ক্লিয়ার একটু জানাবেন। আমাদের এখানে আমরা 6টা ক্লাস পাবো, 6টা ক্লাসের মধ্যে আমরা ত্রিভুজের কোন অংশটা আচ্ছা, লাইভ তো বারবার আটকাচ্ছে না, লাইভ বারবার আটকাবে কেন? আচ্ছা, একটু বলবেন যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। যদি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয় তাহলে আপনারা একটু আমাকে জানাবেন। আচ্ছা, হ্যাঁ, আজ একটু রিল্যাক্সে আছি। আমার ভাইবাটা আজ শেষ হলো, আমার মাস্টার্সের ভাইবাটা আজ শেষ হলো, সেই কারণে আলহামদুলিল্লাহ একটু রিল্যাক্সে আছি। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, এখন আমরা নেক্সট চলে যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ত্রিভুজের বাহু কোণ পরিচিতি। ত্রিভুজের বাহু কোণ পরিচিতি, ত্রিভুজের বাহু কোণ পরিচিতি। আমাদের এই টপিকটা হচ্ছে কি ত্রিভুজের বাহু কোণ পরিচিতি। আচ্ছা, এখন এটা হচ্ছে কি ত্রিভুজের বাহু কোণ। আপনারা কোণ লিখতে আপনারা মূর্ধন্য, ঠিক আছে, কোণ লিখতে আপনারা ভুল করবেন না। কোণ লিখতে কৌকার মূর্ধন্য,
এটা কোণ লিখবেন এইভাবে। আচ্ছা, এখন বাহু কোণ এইটা থাকে কি, আমাদের একটা ত্রিভুজ দেয়া থাকে, একটা ত্রিভুজ যখন দেয়া থাকবে আপনাকে বলবে যে এখানে কোন কোনটি বৃহত্তম অথবা কোন কোনটি ক্ষুদ্রতম, অথবা আপনাকে বলতে পারবে যে কোন বাহুটি বৃহত্তম। এমন প্রশ্ন অনেকভাবে আসে। তাহলে এখান থেকে আমরা শিখতে পারি কি, দেখুন একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি আমরা। একটা ত্রিভুজ, আচ্ছা একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। এখন এই ত্রিভুজটা হচ্ছে কি এ বি সি, এই ত্রিভুজটা আমরা এঁকেছি কি এ বি সি। এ বি সির মধ্যে এটাকে আমি দিয়েছি 5, এটাকে দিয়েছি আমি 4, এটাকে দিয়েছি আমি 3। ঠিক আছে, আমি মান দিয়েছি। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করে দেখুন এই জিনিসটাকে। আচ্ছা এটা হচ্ছে 3 4 5, এটাকে আমি দিয়েছি 5 দিলাম, আমার ইচ্ছে মতো আমি দিলাম, সমস্যা নেই। এখন দেওয়ার পরে এখান থেকে আপনাকে যদি প্রশ্ন করে কোন বাহুটি বড়, কোন বাহুটি বড়, এখন আমরা কিভাবে বুঝবো, বা কোন কোনটি বড় সেটাকে আমরা কিভাবে বুঝবো। এখন বানান ও শিখে গেলাম। হ্যাঁ, এই যে কোন লিখতে হচ্ছে কোকার কো দন্তন্য, মানে কোন বলতে আমি কোনটি বুঝিয়েছি, আর কোন বলতে হচ্ছে যে আমি কোনটা, সেটা হচ্ছে কোকার কো মূর্ধন্য। আচ্ছা এবার খেয়াল করে দেখুন আমরা কোন বাহুটি বড়, কোন বাহুটি আচ্ছা দেখুন, হ্যাঁ ত্রিভুজও আসে, একটু খেয়াল করে দেখুন। তাহলে কোনটি বড় কোনটি ছোট সেটাকে আমরা কিভাবে বুঝতে পারবো, সেটা হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ, ত্রিভুজ আচ্ছা বানানো শিখে গেল। আচ্ছা ঠিক আছে, এবার দেখুন ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু আছে বৃহত্তম। ত্রিভুজের বৃহত্তম কোণের, আপনারা একটু লিখুন, বৃহত্তম কোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তম। হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করে দেখুন, এখানে আমি কি বলেছি, ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু আছে বৃহত্তম, আবার ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু হচ্ছে ক্ষুদ্রতম। আচ্ছা এখন আপনাকে এখানে দেওয়া থাকলো এটা দেওয়া থাকলো 60, এটা দেওয়া থাকলো 40, আর এটা দেওয়া থাকলো 80। ঠিক আছে আমাদের আচ্ছা একটু খেয়াল করে দেখুন, একটু বোঝার চেষ্টা করুন। এটা দেওয়া থাকলো সাপোজ 60, এটা দেওয়া থাকলো 40, এটা দেওয়া থাকলো 80। ঠিক আছে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি না, এটা অনেক জায়গায় আসে। ঠিক আছে, তাহলে 80 বলতে 60 আর 40 হচ্ছে 100, সাথে যোগ করলে হচ্ছে 180। তাহলে এখন এখান থেকে আমাদের বড় হবে কোনটা, বড় হবে কি ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু। তাহলে এই তিনটার মধ্যে বৃহত্তম কোণটা এটা না, 80 না, তাহলে 80 এর বিপরীত বাহু কোনটা, এটা না, এই যে এটা কোণের বৃহত্তম বাহুটা, মানে ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুটা হচ্ছে বৃহত্তম। কোন ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুটা হচ্ছে বৃহত্তম। তাহলে এই ত্রিভুজটার মধ্যে একটু খেয়াল করে দেখুন, এই ত্রিভুজটার মধ্যে বৃহত্তম বাহুটা হচ্ছে কে বিসি, এই ত্রিভুজটার মধ্যে বৃহত্তম বাহুটা হচ্ছে কে বিসি। কারণটা হচ্ছে কি, ওই যে বৃহত্তম কোণের বিপরীত বাহুটা হচ্ছে বৃহত্তম। আবার ক্ষুদ্রতম কোণের, এখানে ক্ষুদ্রতম কোণ হচ্ছে কত 40 ডিগ্রি না, এই ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি ক্ষুদ্রতম। ঠিক আছে, তাহলে এখন আমরা বুঝতে পারতেছি কি এই ত্রিভুজটার মধ্যে ক্ষুদ্রতম বাহুটা হচ্ছে কে এ বি, আর বৃহত্তম বাহুটা হচ্ছে কে বিসি। কি কারণে আমরা বুঝতে পেরেছি, কেন আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমরা জানি ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুটা হচ্ছে বৃহত্তম, আর ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুটা হচ্ছে ক্ষুদ্রতম। এখন এইভাবে যদি আপনাদেরকে একটা ত্রিভুজ দিয়ে কোণের মানগুলো দিয়ে যদি আপনাদেরকে বলা হয় যে অ্যাকচুয়ালি এখানে বৃহত্তম কোণটা এবং ক্ষুদ্রতম কোণটা, আপনারা কি বলতে পারবেন কিনা, বা আপনারা কি অ্যান্সার দিতে পারবেন কিনা, একটু আমাকে কনফার্ম করবেন। হ্যাঁ বৃহত্তম বাহুর বৃহত্তম কোণের হবে, বৃহত্তম বাহুর না, বৃহত্তম বাহুর বিপরীত বাহু বৃহত্তম না, নুরিয়া জান্নাত আপু, বৃহত্তম কোণের বিপরীত বাহু হবে বৃহত্তম। আচ্ছা আপনারা কি দিতে পারবেন কিনা একটু আমাকে জানান। এটা থেকে অনেক প্রশ্ন আসে।
যেখানে আপনাদের বড় কোণটা থাকবে তার বিপরীতটা হচ্ছে কি বড় বাহু, যেখানে ছোট কোণটা থাকবে সেখানে বিপরীত বাহুটা হচ্ছে ছোট বাহু। ঠিক আছে, এখন আমরা পরের টপিকে চলে যাই। আমরা আজকে একদম বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তারপরে লেকচারে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু আসব। বহিস্থ কোণ, অন্তস্থ কোণ আছে, তারপরে পরিদুস্থ কোণ, তারপরে মধ্যস্থ, এগুলো কিছু আছে। তারপর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কগুলো সমস্যা করব, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে অঙ্কগুলো সমস্যা করব, সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। সেগুলো আমরা ত্রিভুজের অধ্যায় কোনো কিছুই মানে বাদ রাখবো না। আচ্ছা, ইসমাত জাহান শিল্পী বাবু বলেছেন সবাই কত পারে? কেউই পারে না, সবাই আমরা শিখতেছি একসাথে, এই আর কি। আচ্ছা, এখন এখান থেকে আপনাদেরকে আমি একটা প্রশ্ন দেই, দেখি আপনারা উত্তর করবেন। ঠিক আছে, এতক্ষণ যে আমি আপনাদেরকে শিখেছি, আমরা আরো টাইপ শিখবো, আরো টাইপ শিখবো। এই টাইপটা থেকে আপনারা একটু এটার অ্যান্সার করবেন যে এটার অ্যান্সার কি হবে, নিচের কোন সম্পর্কটি সঠিক। এটা নিবন্ধন পরীক্ষার মধ্যে এসেছিল, সেটা হচ্ছে ক এ ই সমান সমান হচ্ছে বি ই, খ ই এফ সমান সমান হচ্ছে হাফ অফ বি সি, আর ঘ হচ্ছে ই এফ সমান্তরাল হচ্ছে বি সি, আর ঘ হচ্ছে এ এফ সমান সমান হচ্ছে সি এফ। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে একটু আপনারা কমেন্টে জানাবেন, এটার অ্যান্সারটা কত হবে। এটার অ্যান্সার কত হবে একটু সবাই জানাবেন। এটার অ্যান্সারটা কত হবে সবাই ভেবে চিনতে বলেন, সবাই ভেবে চিনতে বলেন, সবাই ভেবে চিনতে বলেন। আচ্ছা, মাথা গুলিয়ে যাচ্ছে সবার, মাথা গুলিয়ে যাচ্ছে সবার, মাথা গুলিয়ে তো হবে না। এটার উত্তর হবে কি? সবগুলো। এটার উত্তর হবে সবগুলো। দেখুন কিভাবে সবগুলো, এটা অ্যাকচুয়ালি কি এই ই বিন্দুটা কি, একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ আরুই আহমেদ আপু লিখেছেন সবগুলোই সঠিক, সবগুলোই সঠিক। একজন পেয়েছি সবগুলো সঠিক। দেখুন আমি আপনাদেরকে একটু প্যাচে ফালানোর জন্য ওই যে বেন ভাইয়া থেকে শিখছি না, আপনাদেরকে কিসের মধ্যে যেন উনি পালায়, আমি তো ভুলে গেছি উনি কিসের মধ্যে পালায়, ওনার কাছ থেকে একটু শিখেছি না। আচ্ছা দেখুন, এই ইটা হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু না, এ বি এর কি বিন্দু? মধ্যবিন্দু না, মধ্যবিন্দু। ঠিক আছে, এ বি এর মধ্যবিন্দু হলে তাহলে এটা যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে এখানে যতটুক এখানে ততটুক না, তার মানে এ ইটা সমান হচ্ছে কার? বি ই। এ ইটা সমান হচ্ছে কার? বি ই। তার মানে ক অপশনটা সঠিক। হ্যাঁ পাদে ফেললাম, হ্যাঁ তার মানে ক অপশনটা সঠিক, আমরা পেয়েছি ক অপশনটা সঠিক। এখন খ অপশনে বলেছি কি ই এফটা হচ্ছে হাফ অফ বিসি। আমি বলেছি না যে দুইটি বাহুর মধ্যবিন্দুকে যদি আমরা দিই তাহলে সেই সংযোগকৃত রেখাটি হবে তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে এই যে তৃতীয় বাহুটা কি বিসি, বিসি না, বিসির অর্ধেক কি ইএফ না, ইএফ। তাহলে এটাও আমাদের সঠিক, এটাও আমাদের সঠিক। আমরা দুইটা জিনিস পেয়েছি কি সঠিক। এখন তৃতীয় জিনিসটা নিয়ে আমরা কল্পনা করি, এবং আমরা বলেছি যে যে দুইটা বাহু উৎপন্ন হবে সেই দুইটা বাহু হবে একজন আরেকজনের সমান্তরাল। তাহলে এই যে সমান্তরাল না, এটা ইএফ সমান্তরাল বিসি, তাহলে এটা আমরা সঠিক পেয়েছি না, এটাও সঠিক। এখন বাকি আছে কে? ঘ। এখন বাকি আছে কে? ঘ। ঘটা হচ্ছে কি বলেছে কি এ এফ সমান সমান হচ্ছে সি এফ। তাহলে এই যে আবার এই জিনিসটাকে আমরা কি করেছি, এই জিনিসটাকে আমরা এই যে মধ্যবিন্দু রেখে করেছি না, মধ্যবিন্দু করার মানে হচ্ছে এখানে যতটুক এখানে ততটুক, তাহলে এখানে হচ্ছে কি এ এফ সমান সমান হচ্ছে সি এফ। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কয়টা সঠিক? আমাদের সঠিক হচ্ছে কয়টা? আমাদের সঠিক হচ্ছে চারটাই সঠিক। এখন কি বুঝতে পেরেছেন? এখন কি বুঝতে পেরেছেন এই প্রশ্নগুলো কিভাবে আসে? হ্যাঁ এখানে ও নাম্বার অপশন ছিল সবগুলোই, ও নাম্বার ছিল সবগুলোই, আমি সবগুলোই আপনাদেরকে দেই নাই একটু কনফিউশনে ফেলানোর জন্য।
বোকা হয়ে গেছে। আচ্ছা, এটা ওই একটা থেকে অ্যান্সার করা যাবে না, সবকিছু নিয়ে ভাবতে হবে। আমি কিন্তু আপনাদেরকে সবকিছু, এইখানে যতগুলো অপশন ছিল সবগুলো অপশন নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করেছি। আচ্ছা, এখন এখন কি বুঝতে পেরেছেন? একটু জানাবেন এখন কি বুঝতে পেরেছেন? তাহলে কে যেন এক কমেন্ট করেছেন, আচ্ছা আরোই আহমেদ আপু বোধহয়, আহমেদ আপু বোধহয়, উনি ছাড়া মনে হয় সবাই সবাই মানে পাদে পড়েছেন। আচ্ছা, এখন বাহু বেদে ত্রিভুজ শিখবো। এখন আমরা বাহু বেদে ত্রিভুজ শিখবো। দেখুন, সমবাহু। আচ্ছা, সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ কাকে বলে একটু আপনারা জানাবেন, এক কথায় জানাবেন। আচ্ছা, সহজ সরল পোলাপাইন গুলারে আপনি ফাঁদে ফেললেন? না না, সহজ সরল না, সবাই আমার চাইতে ভালো পারে, সবাই আমার চাইতে ভালো পারে, এটা আমি দেখতে চাই। সবাই আমার চাইতে ভালো পারে, উল্টো আমাকে ফাঁদে ফেলাক, আমি চাই, আমি ফাঁদে পড়তে চাই। কারণ আমি তো আপনাদেরকে ফাঁদে ফেলাই দিচ্ছি, আমি তো এখানে একা একা দাঁড়িয়ে আছি না, আমাকে তো ফাঁদে ফেলার দরকার আছে না, আপনারা আমাকে ফাঁদে ফেলেন, আপনারা আমাকে ফাঁদে ফেলেন। আচ্ছা, এবার দেখুন সমবাহু ত্রিভুজটা কি, এক কথায় বলবেন, এক কথায় বলবেন। সমবাহু ত্রিভুজ কি? হ্যাঁ, সব বাহু সমান। এই যে সম বলতে হচ্ছে কি সমান, সমবাহু হচ্ছে সমান, আর বাহু হচ্ছে বাহু, সমান বাহু। যে ত্রিভুজের বাহুগুলো কি থাকবে? সমান থাকবে, বা সবগুলো বাহু, যে ত্রিভুজের বাহুগুলো সমান থাকবে, বা যে ত্রিভুজের সবগুলো বাহু আছে সমান, সেটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ। দেখুন আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকতেছি, একটা সমবাহু ত্রিভুজ। আমি যেহেতু মাপ দিচ্ছি না, তাহলে এটা হয়তো বা সমবাহু নাও হইতে পারে। আচ্ছা, আমি সমবাহু তারপরও আঁকার চেষ্টা করেছি। এটা একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এটা একটা সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করেছি। আচ্ছা, এটাকে যদি আমি নাম দেই এ, এটাকে নাম দেই বি, এটাকে নাম দেই যদি সি, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি এ বি সি, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখন হ্যাঁ, ইব্রাহিম খান ভাইয়া লিখেছেন 60 + 60 = 60। আচ্ছা, ধন্যবাদ। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রথম জিনিসটা মনে রাখতে হবে, সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান। লিখে ফেলুন, আপনারা লিখে ফেলুন এগুলো, সবগুলো বাহু আছে কি সমান। ঠিক আছে, প্রথম। 2 নাম্বার কথা হচ্ছে তিনটি কোণে সমান, সমান সমান বাহুগুলো সমান সমান কোণ উৎপন্ন করে। মনে রাখবেন, সমান সমান বাহুগুলো সমান সমান কোণ উৎপন্ন করে। তাহলে এখানে আমাদের তিনটা বাহু, একটি ত্রিভুজের তিনটি কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে বাহু হচ্ছে কয়টা? তিনটা। তাহলে সমান সমান উৎপন্ন করলে 3 × 80 মানে হচ্ছে 60। তাহলে প্রত্যেকটা বাহুর সাথে উৎপন্ন কোণটা হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারি যে সবগুলো কোণই সমান, সবগুলো কোণই সমান, সবগুলো কোণই সমান সমান, এবং মান কত? মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, মান হচ্ছে 60 ডিগ্রি। পয়েন্টগুলো আপনারা এভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখে রাখবেন, সবগুলো হচ্ছে সমান। আচ্ছা, এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বাহু সমান থাকে না? তাহলে এটাকে যদি আমরা এ বাহু দেই, এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে এ বাহু, তিনটা বাহু যদি সমান থাকে, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে কি? সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি? পরিসীমা মানে কি একটু আপনারা বলবেন, পরিসীমা মানে কি? এক কথায় বলবেন, এক কথায়। সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? এক কথায় বলবেন। সমবাহু ত্রিভুজের পরিসীমা বলতে আপনারা কি বুঝেন? পরিসীমা, এই পরিসীমা কথাটার মানেটা কি? এটা দ্বারা কি বুঝেন? আচ্ছা, একটু আপনারা রেসপন্স করতে হবে, আপনাদেরকে রেসপন্স করতে হবে। পরিসীমা বলতে কি বুঝেন? রেসপন্স করেন প্লিজ সবাই, বলে দেন। পারি না, আচ্ছা বলে দেব, কিন্তু এখানে কি একজনও নাই? ব্লিয়ান্ট একজনও নাই? আমি তো জানি এখানে অনেক ব্লিয়ান্ট আছেন। ইব্রাহিম খান ভাইয়া আছেন, পামিদা সম্পাবু আছেন, তারপর আমাদের এই ভাইয়াটার নাম আমি ভুলে যাই শুধু, আমি একটু ভাইয়াটার নাম খুঁজছি। হ্যাঁ, মাহবুব আলম ভাইয়া আছেন,
তারপরে ফাইজা আলম আপু আছেন, ওনারা সবাই এখানে, সোহাগ ভাইও আছেন। আচ্ছা হ্যাঁ, 3 বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা, 3 বাহুর সমষ্টি। দেখুন আমরা পরিসীমা শিখি কি, আমরা পরিসীমা আয়তের বেলায় আমরা শিখি কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ শিখি না, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ, ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন এটাকে আপনি এটাকে দৈর্ঘ্য যোগ প্রস্থ ভাগ 2 এমন না, দেখুন 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা শিখি না, একটু আপনারা মাথা খাটান, দেখবেন ইজিলি পেরে যাবেন। তাহলে এখন পরিসীমা সমান সমান পরিধি, হ্যাঁ দেখুন এখন এটাকে আমরা যদি একটু গুণ দেই তাহলে এখানে হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ, ঠিক আছে, প্রস্থ। তাহলে এখানে 2 ইন্টু দৈর্ঘ্যের সাথে গুণ দিলে হচ্ছে কি 2টা দৈর্ঘ্য যোগ হচ্ছে কত 2টা প্রস্থ, থাকে না, 2টা দৈর্ঘ্য এবং 2টা প্রস্থ পাই না, আমরা পাই 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থ। এখন আয়তক্ষেত্রের মধ্যে দৈর্ঘ্য থাকে কয়টা, 2টা দৈর্ঘ্য, এই যে 2টা দৈর্ঘ্য, আর প্রস্থ থাকে কয়টা, এই যে 2টা প্রস্থ। তাহলে এই 2টা দৈর্ঘ্যকে আমরা লিখতে পারি কি, দেখুন নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, 2টা দৈর্ঘ্যকে আমরা লিখতে পারি কি দৈর্ঘ্য যোগ হচ্ছে কি দৈর্ঘ্য যোগ হচ্ছে 2টা প্রস্থকে আমরা লিখতে পারি কি প্রস্থ যোগ হচ্ছে কি প্রস্থ, 2টা প্রস্থ লিখতে পারি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যত কিছু নিয়ে আমরা আলোচনা করব তত কিছুর প্রত্যেকটা বাহু, ওই জিনিসটার মধ্যে যতটা বাহু থাকবে প্রত্যেকটা বাহুর যোগফল হচ্ছে কি, প্রত্যেকটা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। তাহলে এই যে আমরা এই আলাদাভাবে শিখার দরকার আছে, মুখস্থ করার দরকার আছে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 3 বাহু সমষ্টি, এটা সেটা মানার দরকার নাই। আমাদের যত বাহু থাকবে ততটা বাহুকে আমরা যোগ করে দিলে পরিসীমা পাবো। তাহলে এখানে পরিসীমা হচ্ছে কয়টা বাহু, একটা এ, দুইটা এ, আরেকটা এ, তিনটা এ। তাহলে আমরা এখানে লিখেছি কত 3a। আচ্ছা এই জিনিসটা, এই কনফিউশনটাকে ক্লিয়ার কিনা, আমি যে বলেছি 4টা বাহুর, এই যে 2টা দৈর্ঘ্য বলতে 2টা দৈর্ঘ্য, 2টা প্রস্থ বলতে 2টা প্রস্থ, তাহলে এই জিনিসগুলো 4টা জিনিসের যোগফল তো হচ্ছে পরিসীমা। তাহলে আমাদের একটা আয়তক্ষেত্রের মধ্যে দৈর্ঘ্য থাকে কয়টা, 2টা, একটা দুইটা, আর প্রস্থ থাকে একটা দুইটা। তাহলে এই যে সর্বমোট 4টা বাহু নিয়ে 4টা বাহু নিয়ে আমাদের কি গঠিত, আমাদের পরিসীমাটা গঠিত। আচ্ছা এতটুকু আশা করছি ক্লিয়ার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে কি √3 হচ্ছে 4 ইন্টু হচ্ছে a স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটারও একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা নিয়ে ডিসকাস করতে গেলে এখন অনেক সময়ের দরকার আছে। আচ্ছা এতটুক পর্যন্ত আপনাদের জানলেই হবে, আচ্ছা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান, সবগুলো কোণে হচ্ছে সমান, সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। আর আরেকটা জিনিস আপনারা শিখবেন সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের মান, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। এখন এটা 120 ডিগ্রি কিভাবে, এখন বহিস্থ কোণ বলতে হচ্ছে আমাদের কোণটাকে ভাড়ানো, আমাদের বাহুগুলোকে ভাড়ানো। আচ্ছা এখন আমরা এটাকে একটু দেখি, আমাদের 5 নাম্বার পয়েন্ট যে জিনিসটা আছে সেটা আমরা দেখি। একটা সমবাহু ত্রিভুজ আঁকি, এই একটা সমবাহু ত্রিভুজ আমরা আঁকলাম, এখন এটাকে বাড়াইলাম এদিকে, আর এটাকে বাড়াইলাম আমরা এদিকে, এটাকে বাড়াইলাম আমরা এদিকে, এই 3টা বাহুকে আমরা 3 দিকে বাড়াইলাম। 3টা বাহুকে 3 দিকে বাড়ানোর কারণে আমাদের কি হচ্ছে, দেখুন 3টা বাহুকে যদি 3 দিকে বাড়াই তাহলে আমাদের কি হচ্ছে, দেখুন এখানে আমাদের হচ্ছে কত, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60। তাহলে এই পুরোটার মান হচ্ছে কত 180 না, এই পুরোটার মান হচ্ছে কত 180 না, 180 থেকে এই পুরোটা অংশের মান যখন 180 ডিগ্রি হয়, এই পুরোটা অংশ হচ্ছে আমাদের 180 ডিগ্রি, মাইনাস এখান থেকে চলে গেছে কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি কত 120 ডিগ্রি। সেম ভাবে এই ক্ষেত্রে 120 ডিগ্রি, এই ক্ষেত্রে 120 ডিগ্রি। তাহলে আমরা আচ্ছা একটু আপনারা ক্লাসে মনোযোগ দিন, সেটা হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বহিস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, ক্লিয়ার। আচ্ছা সমবাহু নিয়ে যে আমি আপনাদেরকে 5টা তথ্য দিয়েছি, 5টা তথ্য কি আপনাদের ক্লিয়ার? 5টা তথ্য একটু আপনারা বলবেন, যদি সমবাহুটা ক্লিয়ার হয় তাহলে আপনারা ডান লিখে কমেন্ট করবেন। সমবাহুটা যদি ক্লিয়ার হয়
তাহলে একটু আপনারা ডান লিখে কমেন্ট করবেন দ্রুত। একটু বলবেন সমবাহু নিয়ে যে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিয়েছি প্রত্যেকটা তথ্যই আপনাদের দরকার হবে, প্রত্যেকটা তথ্যই, কোনো তথ্যই আমি অযথা আপনাদেরকে দিচ্ছি না। এখন আমরা চলে যাব, যদি এটা ক্লিয়ার হয়, আপনাদের সবার কিন্তু আমি রেসপন্স পাচ্ছি না, সবাইকে রেসপন্স করতে হবে তাই না? আচ্ছা, এখানে আমি যে কথাটা বলেছি যে কে ভালো কে খারাপ, আমার এখানে সবাই ভালো, সবাই ভালো, এখানে যারা শিখতেছে সবাই ভালো, এটা নিয়ে আপনারা আর কথা বলবেন না। যদি আমার অপরাধ করে ফেলি আমি তিনজনের নাম বলে, তাহলে আমি সরি, ঠিক আছে? তারপরে কথা বাড়াবেন না, একটু ক্লাসে মনোযোগ দিন। আচ্ছা, এবার দেখুন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজটা কি বলতে কি বুঝেন, এক কথা একটু আপনারা বলবেন। সমদ্বিবাহু ত্রিভুজটা বলতে কি বুঝেন, এক কথা একটু বলবেন। আচ্ছা, এটার কোনো আর কোনো রিপ্লাই দিবেন না, যেখানে শেষ সেখানে শেষ রাখেন। সমদ্বিবাহু ত্রিভুজ কথাটার মানে দ্বারা আপনারা কি বুঝেন? সমবাহু বলতে আপনারা বলেছেন না যে সবগুলো সমান, এই সমবাহু দিয়ে সমদ্বিবাহু বলতে আপনারা কি বুঝেন একটু আপনারা বলবেন। হ্যাঁ, একটা এত এত কমেন্ট করলে কিন্তু হয় না, আপনারা পাচ্ছি না। আচ্ছা, দুইটা বাহু সমান, এই যে সম বলতে আমি কি বলেছি? সমান। সম বলতে কি বলেছি? সমান। দ্বি বলতে আমরা কি বুঝি? দুই। দ্বিগু বলতে আমরা কি দ্বি বলতে আমরা কি বুঝি? দুই। বাহু মানে হচ্ছে বাহু, আর ত্রিভুজ মানে হচ্ছে ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের দুই বাহু হচ্ছে সমান তাকে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজ আমরা এতটুকু বুঝেছি, এখন আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করি। আচ্ছা, চিত্র আঁকার চেষ্টা করি। চিত্র আঁকতে গেলে এটা হচ্ছে এ বি সি, তাহলে এ বি সি, এটার মধ্যে আমরা লিখলাম এ বি সমান সমান হচ্ছে এসি, তার মানে এ বি সমান সমান এসি দ্বারা বুঝাই এই বাহুটা হচ্ছে এই বাহুটার সমান, এই বাহুটা হচ্ছে এই বাহুটার সমান। তাহলে এই বাহুটা যদি এই বাহুটার সমান হয় তাহলে সেটা হবে কি? সমদ্বিবাহু ত্রিভুজ। যেই ত্রিভুজের দুইটি বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি কি শর্ত মানবে? প্রথম শর্ত হচ্ছে দুইটি বাহু সমান হওয়া লাগবে, দুইটি বাহু সমান হতে হবে, সমান হতে হবে, দুটি বাহু সমান হতে হবে, ঠিক আছে? আর দুই নাম্বার হচ্ছে আমাদের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, সমান সমান বাহুর, সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান, বিপরীত কোণ দ্বয় সমান, কোণ দ্বয় সমান, এটা আমাদেরকে শিখতে হবে। আর এই জিনিসটার আরেকটা নাম হচ্ছে, এই যে দুই নম্বর পয়েন্ট, এটার আরেকটা নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান, কোণদ্বয় সমান, ঠিক আছে? ভূমি সংলগ্ন কোণদ্বয় হচ্ছে সমান, এই জিনিসটাকে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান, অথবা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান, এই জিনিসটা একই, দুটা জিনিস একই। আচ্ছা, এটা যে এই জিনিসটা দুই নম্বর পয়েন্টটা নিয়ে যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে সমান সমান বাহুর, এইটা একটা সমান সমান, এই দুটা বাহু সমান সমান না, সমান সমান বিপরীত কোণ, এই বাহুটার বিপরীত কোণ এটা না, এটা সমান হবে, কার সমান হবে? এ সমান সমান বাহুটার বিপরীত কোণটা সমান হবে, ঠিক আছে? তাহলে এটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, নিশ্চয়ই এটা 60 ডিগ্রি হবে। এটা 60 ডিগ্রি, এটা 50 ডিগ্রি হলে কি সমদ্বিবাহু ত্রিভুজ হবে না? অবশ্যই এই দুইটা কোণে কি সমান হওয়া লাগবে, অবশ্যই দুইটা কোণে কি লাগবে? সমান হওয়া লাগবে। আরেকটা জিনিস হচ্ছে দেখুন, এটা থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন, এই যে ভূমি না,
এই যে ভূমি সংলগ্ন কোণদ্বয়, ভূমি সংলগ্ন মানে এই ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করেছে সেই কোণটা পরস্পর কি হবে, সমান হবে। এই যে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আপনার দুইটা বাহু সমান, কিন্তু এই ভূমি সংলগ্ন কোণ দুইটা সমান নয়, সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে না। অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আপনাকে ভূমি সংলগ্ন কোণদ্বয় জানতে হবে, মানে কোণদ্বয় জানতে হবে। আরেকটা হচ্ছে 3 নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4 4a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যদি পরিসীমা চাই, পরিসীমা কেমনে বের করব? এটা যদি 6 দিই, এটা 6, অবশ্যই দুইটা বাহু সমান হইলেই তো আমাদের সমদ্বিবাহু হবে। আর এটা যদি আমরা 7 দেই, তাহলে ক্ষেত্রফল পরিসীমা হবে কত? 6 + 6 12, 12 এর সাথে 19। আর ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে b/4। b বলতে হচ্ছে ভূমি, 4 হচ্ছে সমান সমান বাহু, 4 বলতে 4, আর a বলতে হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। এই সূত্রের মধ্যে b বলতে হচ্ছে এই যে ভূমি যেটা আছে ভূমি, a বলতে হচ্ছে কি? a বলতে হচ্ছে এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য। কারণ এই ভূমি ব্যতীত যে দুইটা বাহু থাকে সেই দুইটা বাহু হচ্ছে সমান, দুইটা বাহুই হচ্ছে পরস্পর সমান, সে কারণে দুইটা বাহুকে এ দ্বারা নির্দেশ করা হয়। এতটুকু কি ক্লিয়ার কিনা? এই যে সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে যে আলোচনা করেছে, এতটুকু কি ক্লিয়ার? একটু যদি সমদ্বিবাহু ত্রিভুজ ক্লিয়ার হয় তাহলে একটু আপনারা কনফার্ম করবেন আমাকে। সমদ্বিবাহু ত্রিভুজটা যদি আপনাদের ক্লিয়ার হয় তাহলে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন দ্রুত। দ্রুত একটু সবার রেসপন্স আছে, আপনাদেরকে তো রেসপন্স করতে হবে, তাই না? আচ্ছা, ক্লিয়ার। দেখেছি যারা রেসপন্স করতেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ করছি, আর যারা চুপচাপ বসে আছেন তাদেরকে কি বলবো, তাদেরকে। আচ্ছা, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে b/4 √4 a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। ঠিক আছে, এটা লিখে ফেলুন। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। √3/4 হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এগুলোর প্রত্যেকটা সূত্রের অঙ্ক আছে, অনেকগুলো পরীক্ষায় আসে, বিসিএস সহ অনেকগুলো পরীক্ষায় আসে, সেগুলো আমরা শিখবো। আচ্ছা, এখন আমাদের এতটুকু পর্যন্ত। আচ্ছা ভাইয়া, এত দ্রুত বুঝান কেন? আমি কি দ্রুত বুঝাচ্ছি? আচ্ছা, একটু আমাকে জানাবেন আমি কি দ্রুত বুঝাচ্ছি? আসলে কি দ্রুত বুঝাচ্ছি? একটু আমাকে বলবেন যে আমি কি আসলে দ্রুত বুঝাচ্ছি? একটু বলবেন দ্রুত দ্রুত বলবেন আমি কি দ্রুত বুঝাচ্ছি? আচ্ছা আচ্ছা, দ্রুত না, ঠিক আছে। এখন এখন প্রশ্ন আপনাদের কাছে যে ভাইয়া, যে এ বাহুটা প্রত্যেকটা বাহু যদি সমান হয়, আমরা শিখেছিলাম কি সেটা তো সমবাহু। আরেকটা কথা হচ্ছে ভাইয়া, যে আমরা দুইটা বাহু সমান যদি হয়, এই বাহুটা সমান, আর এটা যদি অসমান হয় তাহলে আমরা সেটা শিখেছি কি সমদ্বিবাহু। এবার কথা হচ্ছে ভাইয়া, যদি আমাদের তিনটা বাহুই যদি অসমান হয়, তিনটা বাহুই। আচ্ছা ভাইয়া, সেকেন্ড সূত্র ক্ষেত্রফল গেলে আগেরটা কি? আগেরটা বলতে আপনি কি বুঝাইছেন আমি বুঝি নাই। আচ্ছা দেখুন, আপনাদের আমি বলতে চাচ্ছি যে তিনটা বাহু সমান হলে আমরা বুঝেছি সমবাহু। এখন দুইটা বাহু সমান হলে আমরা বুঝেছি যে সেটা সমদ্বিবাহু। এখন কথা হচ্ছে ভাইয়া, কি করব যদি তিনটা বাহুই অসমান হয়, তাহলে আমরা সেটার নাম দিব কি? আচ্ছা, এর চেয়ে স্লো কিভাবে হয়? এটাই। এখন তিনটা বাহুই যখন অসমান হবে, কেউই কারোর সাথে মিল থাকবে না। অনেক আছে না, অনেক আছে না যে কেউ কারোর সাথে মিল নাই, নিজে নিজে একা একা থাকে, সেটা হচ্ছে বিষম বাহু। বিষম বাহু, বিষম বাহু ত্রিভুজের হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহুই হচ্ছে অসমান, অমিল।
এর কোনো মিল নেই, সেটা হচ্ছে বিষম বাহু। তাহলে বিষম বাহু একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। এই যে বিষম বাহু একটা ত্রিভুজ এঁকেছি, তাহলে এটা যদি দিই এ, এটা যদি দিই বি, এটা যদি দেই সি, ঠিক আছে, এই একটা ত্রিভুজ এঁকেছি যার হচ্ছে তিনটা বাহুর সাথে কারোর সাথে কারোই কোনো মিল নেই, সেটা হচ্ছে বিষম বাহু। তাহলে আমরা এখানে লিখতে পারি বিষম বাহুর ক্ষেত্রে প্রতিটি বাহু অসমান, প্রতিটি বাহুই হচ্ছে কি অসমান, বাহুই হচ্ছে প্রতিটি বাহু হচ্ছে অসমান, ঠিক আছে, প্রতিটি বাহু হচ্ছে অসমান। আচ্ছা, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে কি, দেখুন রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর হচ্ছে এস মাইনাস সি, ঠিক আছে। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের, না আমি সবার সাথে থাকতে চাই, হ্যাঁ যদি সবার সাথে থাকতে চান তাহলে আপনাকে সমবাহু ত্রিভুজ বলবো। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে কি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এস, আচ্ছা দেখুন একটু খেয়াল করে দেখুন যে ভাইয়া এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার প্রথম বাহু, বিটা হচ্ছে কি, বিটা হচ্ছে আমার দ্বিতীয় বাহু, সিটা হচ্ছে কি, সিটা হচ্ছে আমার তৃতীয় বাহু। এখন ভাইয়া আমি এ বুঝেছি, বি বুঝেছি, সি বুঝেছি, তাহলে আমার এখানে এসটা কি, আমার এখানে এসটা কি, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, এসটা হচ্ছে কি অর্ধ পরিসীমা। আমার এখানে যে এসটা আছে প্রত্যেকের সাথে যে একটা একটা এস আছে, এই এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা বলতে পরিসীমার অর্ধেক। তাহলে এস সমান সমান হচ্ছে কি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, ঠিক আছে, অর্ধ পরিসীমা মানে হচ্ছে পরিসীমার অর্ধেক। তাহলে আমরা অর্ধ পরিসীমাকে লিখতে পারি কি, আমরা পরিসীমা শিখেছি কি, পরিসীমা শিখেছি না যে তিনটা বাহু থাকবে, তিনটা বাহুর যোগফল, তাহলে তিনটা বাহুর যোগফল কি এ যোগ হচ্ছে বি যোগ হচ্ছে সি, আর যেহেতু এখানে পরিসীমার অর্ধেক বলেছে না, অর্ধেক বলতে হচ্ছে 2, তাহলে আমরা এখানে এস এর মানটা পাবো কিভাবে, এস এর মানটা পাবো আমরা এই তিনটা বাহু, বিষমবাহু ত্রিভুজের যে তিনটা বাহু দেয়া থাকবে, তিনটা বাহুকে আমরা যোগ করে দেব, যোগ করার পরে আমাদের যে অর্ধেক বলেছে সেটাকে আমরা অর্ধেক করে দিলে যে মানটা পাবো সেটাই হচ্ছে এস এর মান বা অর্ধ পরিসীমার মান। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু এই যে বিষমবাহু নিয়ে আমি আপনাদেরকে যে তথ্যগুলা দিয়েছি সেটা কি ক্লিয়ার? বিষমবাহু নিয়ে আমি যে আপনাদেরকে যে তথ্যগুলা দিয়েছি সেটা কি ক্লিয়ার? বিষমবাহু আচ্ছা, বিষমবাহু নিয়ে আপনাদের এতটুকু পর্যন্ত কি কোনো প্রশ্ন আছে কি না একটু জিজ্ঞেস করবে, মানে প্রশ্ন যদি থাকে তাহলে প্রশ্ন করবেন যে এতটুকু পর্যন্ত কি কোনো প্রশ্ন আছে কিনা। এতটুক পর্যন্ত, হ্যাঁ বেস্ট ক্লাস, ধন্যবাদ শারমিনা মাপু, আচ্ছা সুপার ক্লাস। আচ্ছা ঠিক আছে, এতটুক পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা, আমরা যা শিখেছি সোহাগ ভাইয়া বলবেন যে আপনাদের কারো কি এতটুক পর্যন্ত কোনো প্রশ্ন আছে? ভাইয়ার হাসি চমৎকার না, না আমার হাসি কোনো চমৎকার না। আচ্ছা, এতটুক পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা একটু আমাকে বলবেন। আচ্ছা, এখানে আপনাদের আর কোনো প্রশ্ন নেই, তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, যদি মনে করেন এটাকে পাদ তাহলে আপনারা পাদ বলবেন, আর যদি আপনারা কি বলে একটু ভেবেচিন্তে উত্তর দিবেন। 15তম নিবন্ধনে এসেছিল, 15তম নিবন্ধনে যে প্রশ্নটা এসেছিল, 15তম নিবন্ধনে যে প্রশ্নটা এসেছিল সেটাকে আমি একটু আপনাকে পাদে ফেলার চেষ্টা করবো। সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল কি? আচ্ছা সমবাহু আচ্ছা এখানে আমি ক নাম্বারে লিখছি √3/√16 a স্কয়ার। খ অপশন হচ্ছে √3/4 a স্কয়ার। গ অপশন হচ্ছে √9/4 a স্কয়ার। আর গ অপশন হচ্ছে গ অপশন আমি দিচ্ছি √3/4 a স্কয়ার। আচ্ছা এখন একটু বলবেন যে এখানের মধ্যে কোন অপশনটা কারেক্ট, এখানের মধ্যে কোন অপশনটা কারেক্ট একটু বলবেন। এখানে কোন অপশনটা কারেক্ট, এখানের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে? আচ্ছা এমএসসি মাইশাফু লিখেছেন সবগুলো। আচ্ছা আচ্ছা ক এবং খ। আচ্ছা শারমিন আক্তার আপু লিখেছেন ক খ গ। আচ্ছা আপনারা তো সবাই অ্যান্সার করতে হবে, সবাই 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 অ্যান্সার করেন, এখানে পাদে পড়বেন না কেউ। আচ্ছা নাম্বার আমি অপশন দেই না, ইসমাত জাহান শিল্পী আপু লিখেছেন আচ্ছা নাম্বার আমি দিয়েছি জান, নাম্বার অপশন দিয়েছি আমি সবগুলো। আচ্ছা আমি উত্তর পেয়েছি এখানে কেউ হচ্ছে ক খ আর ঘ, আর কেউ হচ্ছে আমাদের ক আর হচ্ছে খ। আচ্ছা এখন আমরা দেখি যে এখানে অ্যাকচুয়ালি আমাদের উত্তরটা হয় কি, আমরা একটু ভেবেচিন্তে দেখি। দেখুন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কি √3 থাকে উপরে, আর এখানে √16কে আমরা লিখতে পারি কত, √3 আর হচ্ছে √4 স্কয়ার, স্কয়ার এবং রুট কাটা, তাহলে এখানে থাকে √3/4 আর সাথে থাকে a স্কয়ার। তাহলে এটাও হওয়ার কি সম্ভাবনা থাকে, কোনোটি নয়, মানে কি আর ওই আহমেদ আফু লিখেছেন কোনোটি নয়, এটাও হওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা একটু কি লবণ মশলা আদা টাদা দিয়ে আমরা কি করতে পারি, একটু ঝালাই করে নিতে পারি, তাহলে এটাও হওয়ার ভালো একটা রেসিপি হওয়ার কি সম্ভাবনা থাকে, যেটা আমাদের টেবিলে খাওয়ার জন্য দিয়েছে সেটা হওয়ার সম্ভাবনা থাকে এটা। আর এটা তো অলরেডি টেবিলে তো পোলাও কুমড়া টুমড়া যা আছে সবকিছু স্কয়ার, এটা অলরেডি হয়ে গেছে, শুধু খাওয়া বাকি। ঠিক আছে, তাহলে এই দুটা জিনিস হয়ে গেছে, এই দুটা জিনিস অলরেডি হয়ে গেছে। আচ্ছা সমদ্বিবাহু, সরি এখানে সমবাহু এটা সমবাহু, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের। এটা আপনারা এটা দেখে উত্তর করার দরকার ছিল, যারা কোনোটি বলতেছেন না ওনারা এটা দেখে উত্তর করার দরকার ছিল, কারণ আমি সূত্র দিয়েছি সমবাহুর। আচ্ছা এটা হওয়ার পসিবিলিটি থাকে, আর এখানে এটা হয় না বলতে এখানে √9 কে আমরা লিখতে পারি √3 স্কয়ার বাই হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে এখানে স্কয়ার এবং রুট কাটা, তাহলে থাকে 3/4 a স্কয়ার, এটা হয় না। আর এখানে আমরা থাকতেছি এখানে আমাদের থাকতেছি কি √3/4 a স্কয়ার, এটাও হয় না। ঠিক আছে, এটাও হয় না, তাহলে আমাদের হওয়ার সম্ভাবনা থাকে ক এবং খ। যারা ক এবং খ দিয়েছেন তাদের উত্তরটাই কারেক্ট, শুধুমাত্র ক এর মধ্যে একটু লবণ মশলা বেশি দিয়ে ঝালাই করে নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এখন এমন পাদে ফেলার প্রশ্নের মধ্যে কিন্তু আপনারা পাদে পড়তে পারবেন না। আচ্ছা সমদ্বিবাহু দেখে অ্যান্সার করেছি না, আমি এখানে যে অপশনগুলো দিয়েছি প্রত্যেকটা অপশনে কার সাথে সম্পর্ক, প্রত্যেকটা অপশনে হচ্ছে কার সাথে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মানে সম্পর্ক, তাহলে সেই আঙ্গিকে দেওয়ার দরকার ছিল। আর যারা বলতেছেন ভাই ওটা দেখে দিয়েছি, তারাও রাইট, কারণ তারা আমার ওই মানে যে ভুলটা আছে সেই ভুলটা নিয়েছেন। আচ্ছা আবার গোল্লা পেলাম না, এগুলো কিন্তু আপনাদের মিস করা যাবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আরো কঠিন প্রশ্ন নিয়ে, আরো কিছু পাদের প্রশ্ন নিয়ে আমরা আসবো ক্লাস নাম্বার কত 46। আমরা ক্লাস নাম্বার 46 এ আসবো কখন, রাত 10টায়। আর এখন এক কথা একটু বলবেন আজকের ক্লাসটা থেকে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন,
ত্রিভুজের যে সম্পর্কিত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সেই সম্পর্কিত জিনিসগুলো থেকে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, আমি আপনাদেরকে কতটুকু দিয়েছি একটু আপনারা একটু অল্প সময়ের মধ্যে আমাকে একটু জানাবেন। যারা আমার সাথে আছেন তারা অ্যাকচুয়ালি কি আমি আপনাদেরকে ত্রিভুজ জিনিসটা কি বুঝাতে পেরেছি কিনা একটু আপনারা একটু আমাকে জানাবেন অল্প সময়ের মধ্যে। যারা যারা আমাদের এখানে নতুন আছেন বা পুরাতন আছেন তারা একটু জানাবেন। আচ্ছা, ত্রিভুজের নাড়ি বুড়ি সহ বুঝছি। আচ্ছা, হ্যাঁ, আর এইভাবে শিখতে হবে। ওই যে অনেকে আছে না, এখানে বলছি অঙ্কটা শর্টকাট করে ফেলছি, এটা হচ্ছে সেটা হচ্ছে। ভাইয়া, শর্টকাট যাওয়ার রাস্তা বহুত আছে। এখন আমি যদি শর্টকাট না মানে শর্টকাট শিখি, ডিটেল জিনিসটা না শিখি, কাল বিদে পরশু আপনি যদি টিচার হন, আপনি যদি টিচার হয়ে যান, আল্লাহ যদি আপনাকে এই প্রফেশনে যদি আপনার রিজিকটা রাখে, যদি রিজিকটা রাখে, আপনি আপনার স্টুডেন্টকে কি শর্টকাট করে দেবেন? শর্টকাট করে দেবেন আপনার স্টুডেন্টকে? আপনি তখন মুখ দেখাতে পারবেন? পারবেন না। আপনাকে ইন টোটাল ডিটেলসে সব কিছু জানতে হবে, যেন আপনার টিচার, আপনার স্টুডেন্ট যেন আপনাকে বলতে পারে হ্যাঁ ম্যাম আপনার কাছ থেকে শিখেছি, বা হ্যাঁ স্যার আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এখন আমরা শর্টকাট এড়িয়ে চলি। শর্টকাট আমরা যখন বিশাল কিছু শিখবো, যখন আমরা ডিটেলসে শিখতে পারবো, তখন অটোমেটিক আমাদের মাথায় শর্টকাট চলে আসবে। আপনি একই নিয়মের আপনি 10টা অঙ্ক করেন, 1 থেকে 10টা অঙ্ক করেন, ডিটেলসে করেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো, আপনি 1 থেকে যখন 5টা করে ফেলবেন, 6 নাম্বার থেকে আপনার মাথার অটোমেটিক শর্টকাট চলে আসবে। আপনি 1 থেকে 10 পর্যন্ত একই নিয়ম 10টা অঙ্ক করেন, যদি 5 নাম্বার অঙ্ক করার পরে শর্টকাট না আসে, তাহলে আপনি আমাকে এসে বলবেন যে ভাইয়া আপনি যেটা বলেছেন সেটা ভুল। কারণ আমরা তো এইভাবে করতে 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 আমরা আজ এই পজিশনে আমি ভালো কিছু হয়ে যায় নাই, আমি আপনাদের মতো শিখতেছি, অনেক কিছু জানতেছি। এটাই আমার নিজের মাথায় যতটুকু আছে ততটুকু দেওয়ার চেষ্টা করতেছি, এতটুক। আর আপনাদেরকে আমি বলবো, অবশ্যই আপনারা প্রথমে ডিটেল শিখবেন, যে জিনিসটা শিখবেন। আপনারা প্রয়োজনে যে এখানে আপনারা 10টা ম্যাথ শিখতেন, সেখানে আপনি 5টা ম্যাথ শিখেন। 10টা ম্যাথ শিখে আপনার লাভ কি? যদি 10টা ম্যাথের মধ্যে যদি আপনার 5টা ম্যাথ যদি মাথায় না থাকে, আপনি 10টা শিখে লাভ আছে? আপনি 5টা শিখেন, 5টা শিখে আপনি 5টা শিখার মতো শিখেন। দেখা যাচ্ছে এই 5টা থেকে আপনার যদি 50টা ম্যাথ আসে ভিন্ন নিয়মে মান বের করে, তাহলে আপনার কি অবশ্যই পারবেন। আর যদি আপনি ওই 10টা শিখে 5টাও মাথায় রাখতে না পারেন, তাহলে অলরেডি আপনার 5টা কিন্তু মাথা থেকে বের হয়ে গেছে। আর যে আপনাকে অলরেডি 10টা শিখাচ্ছে, সে কিন্তু মনে করতেছে যে আপনার মাথায় 5টা আছে। সো যে দ্রুত অঙ্ক করায়, যে আপনাকে মনে করতেছে যে আমি ওই ত্রিভুজটা 2 দিনে শেষ করে দেব, তার ওইখানে ওই শেষ করবে, ঠিক আছে, যিনি শেষ করবে সে শেষ করবে, কিন্তু আপনার মাথায় কতটুকু আছে সেটা একবার ভেবে চিন্তে দেখবেন। আর আপনি অ্যাকচুয়ালি কতটুকু নিতে পারতেছেন, আপনার মাথায় কতটুকু ডিটেলস ঢুকাতে পারতেছেন, কতটুকু আপনি নিতে পারতেছেন, সেই জিনিসটা একটু ভেবে চিন্তে দেখবেন। এটাই হচ্ছে সবার প্রতি অনুরোধ থাকবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে রাত 10টা বাজে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, প্রত্যেকের জন্য দোয়া করবেন, প্রত্যেকে পাওয়ার পরিবারের জন্য দোয়া করবেন। পাওয়ার পরিবারের প্রত্যেক সদস্যই যেন ভালো একটা জব পায়, আল্লাহ তাআলা যেন ভালো একটা রিজিকের ব্যবস্থা করে, সেই দোয়া প্রত্যেকের জন্য করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে রাত 10টায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।